ওকে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই সবাই? জি, জি দেখতে পাচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা লাস্ট দিন কি কনটেন্ট নিয়ে ডিসকাশন করছিলাম? কেউ একটু বলতে পারবেন? এনিওয়ান? যার যতটুকু মাথায় আছে মনে আছে বলেন প্লিজ। বলেন প্লিজ, এনিওয়ান? বলেন, বলেন। বেশি সময় নষ্ট করা যাবে না। কেউ বলতে পারবেন না? রিফা আপু? ভাইয়া আমি তো পুরা ক্লাসে ছিলাম না, তো আমি যতটুকু ছিলাম যতটুকু ছিলেন। হ্যাঁ। সেখানে হচ্ছে যে প্রবলেম গুলো বের করে সেগুলো কিভাবে লিখা যায় আর লিখার সিস্টেমটা ওটা হচ্ছে যে দেখানো হচ্ছিল। রাইট। সো আমরা থ্যাংক ইউ। আমরা লাস্ট দিন ডিসকাশন করছিলাম সফটওয়্যার টেস্টিং কি, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা এক্সপ্লোরেটরি টেস্টিং নিয়ে একটু নলেজ নিছি, স্কিল রাইটিং এর নলেজ নিছি, বেসিক কিছু ফান্ডামেন্টাল জিনিস আমরা নলেজ গ্যাদার করছি, রাইট? আচ্ছা, আর একটা জিনিস আমরা করছিলাম কি, রিকোয়ারমেন্ট কি, একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট আমরা টেস্টিং করব, হ্যাঁ? সো এই জিনিসগুলো নিয়ে আমরা ওভারঅল ডিসকাশন করছিলাম, রাইট? রাইট। জি স্যার। রাইট। ভাইয়া বলেন আমাকে, হ্যাঁ? ওকে। ওকে। আচ্ছা, আজকে আমরা যে কন্টেন্ট গুলো নিয়ে ডিসকাশন করব, টেস্ট কেস রাইটিং, বাগ রিপোর্টিং। টেস্ট কেস রাইটিং কেমনে করতে হয়, বাগ রিপোর্টিং কেমনে করতে হয়, এবং আজকে আমরা অ্যাসাইনমেন্ট দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ? টেস্ট কেস রাইটিং কেমনে করতে হয়, বাগ রিপোর্টিং কেমনে করতে হয়, ফাইনালি যদি আমরা টাইম পাই এসডিএলসি নিয়ে আমরা এসডিএলসি মডেল নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে। আচ্ছা, আমরা লাস্ট দিন আমরা আরো ডিসকাশন করছিলাম টেস্ট সিনারিও কি, টেস্ট কেস কি, শর্ট ডিসকাশন করছিলাম আমরা। সো এখন আমরা একটু ডিটেইলস ডিসকাশন করি, টেস্ট সিনারিওটা কি। আমরা লাস্ট দিন ডিসকাশন করছিলাম, কেউ কি বলতে পারবেন টেস্ট সিনারিওটা কি? টেস্ট সিনারিও কি আর টেস্ট কেস কি, একদম মানে ইন জেনারেলি কেউ কি, আমি যে রেকর্ডিংটা শেয়ার করছিলাম কেউ কি দেখছিলেন আপনারা? কেউ কি বলতে পারবেন? কেউ দেখেন নাই, রাইট? তারা আমার রেকর্ডিং করে দিয়ে লাভ কি বলেন? যদি আপনারা রেকর্ডিং নাই দেখেন, রেকর্ডিং গুলো দিয়ে লাভ কি? একটা সুবিধা আছে যে আপনারা বলতে পারবেন আমি আপনাদের ক্লাস মেটেরিয়াল দিয়ে নেই ক্লাস শুরুর আগে, এটা বলতে পারবেন না আপনারা। বাট তাতে তো আলটিমেটলি কোনো লাভ হলো না, তাই না? ঠিক আছে। ক্লিয়ার? আপনারা একটু রেকর্ডিং করে একটু দেখেন, আপনাদেরই লাভ, একটু ড্রাইভ দেন। তো আজকেও Okay. কিন্তু আমি আমার এক জায়গা থেকে একটা জবের একটা ইয়ে আসছে, কিছু রিসোর্স চাচ্ছে। তো ওটা যদিও 2-3 বছর এক্সপিরিয়েন্সের, কিছু রিসোর্স চাচ্ছে। আপনাদের গ্রুপে শেয়ার করে নাই, বাট আমার যে ওই যে আমাদের এসকিউএল যে মেন ব্যাচটা আছে এবং জব রেডি যে আগের ব্যাচটা আছে, ওই ব্যাচগুলোতে আমি শেয়ার করছি। ঠিক আছে। সো আপনারা রেডি হন, জবের জন্য রেডি হন, প্রিপেয়ার হন। যদি আপনারা এই জায়গাগুলোতে আমাদের কনফিডেন্ট না দেখাতে পারেন, তাহলে তো আমরা আপনাদেরকে এই জায়গায় হেল্প করতে পারবো না। একদম ডিরেক্ট কথা ভাই। কারণ আপনাদের জব প্লেসমেন্টের জন্য সাপোর্ট দিব,
তার মানে এই নয় যে আপনাদেরকে আমরা মানে একদম ডিরেক্ট জব দেবো, কেউ জব দেয় না, ডিরেক্ট কেউ জব দেয় না। সো এর জন্যই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জবের জন্য রেডি করা, সেই সাথে যতটুকু পারি মিনিমাম লেভেলের একটা সাপোর্ট দেওয়া। আমাদের টিমও কাজ করতেছে, সো আপনাদের থেকে কোঅপারেশন খুবই দরকার। হ্যাঁ, ওকে। টেস্ট সিনারিওটা কি? হোয়াট টু টেস্ট? সিম্পল, আমরা কি টেস্ট করব বা কোন কি মানে কোন ফাংশনালিটি আমরা টেস্টিং করব, এটা হচ্ছে কি টেস্ট সিনারিও। আর টেস্ট কেসটা কি? ওই ফাংশনালিটিটা আমরা কত ওয়েতে টেস্টিং করব। আমরা লাস্ট দিন ডিসকাশন করছিলাম, ওই ফাংশনালিটি আমরা কত ওয়েতে টেস্টিং করব সেটা হচ্ছে কি টেস্ট কেস। হাউ টু টেস্ট দ্য ফাংশনালিটি। বুঝতে পারছি আমি? টেস্ট সিনারিও, টেস্ট কেস, সহজ ভাষা যদি বুঝতে চাই, এটি হচ্ছে টেস্ট সিনারিও, এটি হচ্ছে টেস্ট কেস। হোয়াট টু টেস্ট, হাউ টু টেস্ট দ্য ফাংশনালিটি। এখন আমরা আসি, ফাংশনালিটি কি? লাস্ট দিন আমরা ডিসকাশন করছিলাম ফাংশনালিটি কি। লাস্ট দিন আমরা ডিসকাশন করছিলাম ফাংশনালিটিটা কি, কেউ বলতে পারবেন? 10 সেকেন্ড সময়, কেউ বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন বললে। বলেন। ওকে, আমরা যে ফাংশনালিটিটা টেস্ট করতেছি সেটা ওইটাই হচ্ছে কি ফাংশন। কোন একটা ফাংশন ঠিক মতো কাজ করতেছে কিনা সেটাই হচ্ছে কি চেক করা, তাই না? একটা বাটন, একটা লিঙ্ক ঠিক মতো কাজ করতেছে কিনা, ডব্লিউএইচসি ভ্যালু ঠিক মতো আপনার কাজ করতেছে কিনা, ঠিক না? সো আমরা লগ ইন করতে পারতেছি কিনা ঠিক মতো, ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে, ভ্যালিড ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে কি একটা রেজিস্ট্রেশন ফাংশনালিটি। লগ ইন করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে কি একটা লগ ইন ফাংশনালিটি। সার্চিং করতে পারতেছেন কিনা, সার্চিং ফাংশনালিটি। যখন কোনো মাল্টিপল টেস্ট কেস, মাল্টিপল কেস থাকার পসিবিলিটি থাকে, ওটাই হচ্ছে কি টেস্ট সিনারিও হিসেবে কনসিডার করবেন, চোখ বন্ধ করে বোঝার সুবিধার্থে। হ্যাঁ, সো আবার টেস্ট কেস কোনগুলো? এই যে কতগুলো যতগুলো টেস্ট কেস কনসিডার করে আপনি কোয়ালিটি কন্ট্রোল করতেছেন, সেগুলো এক একটা কি কেস, এক একটা কি টেস্ট কেস। কার জন্য? ওই ফাংশনালিটির জন্য কেস। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? এটুকু বোঝাতে পারছি? জি, বুঝতে পারছি। আচ্ছা, যেমন ধরেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখান। সার্চ করতে পারি আমরা, তাই না? বিভিন্ন ওয়েতে আমরা সার্চ করতে পারি, রাইট? যেমন ধরেন আমাদের এখানে এই যে পিএসপি ক্লাসটা শুরু হচ্ছে আজকে, পিএসপি ফি মাস্টার ক্লাস চলতেছে। দেখেন এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে দেখেন, আমি কন্টেন্ট নিয়ে আমি ডিসকাশন করব। এই জায়গাটাতে ফ্রি কোর্স এনরোলমেন্ট করতে ক্লিক করুন, তাই না? যদি আমার পেড কোর্স থাকে, পেড কোর্সের জন্য আমার এক ধরনের ফাংশনালিটি হবে, আবার ফ্রি কোর্সের জন্য আমার এক ধরনের ফাংশনালিটি হবে। ফ্রি কোর্সের জন্য তো আমার এখানে কোনো মানে পেমেন্ট অপশন নাই, ফ্রি, ঠিক না? আমি এখন যখন হচ্ছে ফ্রি কোর্স এনরোলমেন্ট করব, সে ফ্রিতেই এনরোলমেন্ট করে ফেলবে। আবার যখন আমি পেড কোর্সের জন্য করবো তখন কি টাকা চাইবে, টাকা দিতে বলবে, ঠিক না? এই যে বিভিন্ন ভাবে আসলে হচ্ছে কিনা, আমার এখানে কিভাবে হতে পারে যে ভাই আমার আমি যেই আমি একজন লার্নার অডিয়েন্স, আমি এই কোর্সটার জন্য পেড কোর্সই ধরেন আমি আমি ফ্রিতে, আমি ফ্রিতে আমি এই ফ্রি পিএসপি ফ্রি কোর্সটা আমি করব, যদি ভালো লাগে ফ্রি কোর্স করে, আমার যদি ভালো লাগে দেখেন আমি হচ্ছে পেড কোর্স আমি করব। ওকে, তো এখন ধরেন আমার কাছে ব্যালেন্সে টাকা থাকতেও পারে, না থাকতে পারে। ব্যালেন্সে টাকা থাকলেও কোনো প্রবলেম নেই, না থাকলেও কোনো প্রবলেম নেই। কারণ কি আমার এখানে তো কোনো টাকা লাগতেছে না, আমার ওয়েবসাইটে এভাবেই ম্যানেজ করা, ঠিক না? এভাবে ম্যানেজ করা। আচ্ছা, এখন যদি আমি ব্যালেন্স, তাহলে আমার কি করতে হবে? ফ্রি কোর্সের জন্য আমাকে কিভাবে টেস্টিংটা করতে হবে? তাহলে এখানে আমি যখন এটা যখন আমি আমার এই ডেভেলপমেন্ট করে আমি টেস্টিং করে যখন আমি লাইভে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রি এনরোলমেন্ট করার জন্য, আমাকে তো তাহলে চেক করতে হবে যে ভাই আমি এখানে ফ্রি কোর্স যেত, তার মানে কি অডিয়েন্সের কাছে কোনো টাকা চাওয়ার কোনো অপশনই থাকবে না, এখানে সে ফ্রিতে কি এনরোলমেন্ট করে ফেলবে, রাইট? এই রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কি চেক করবে যাতে অডিয়েন্স খুব সুন্দরভাবে এখানে ফ্রিতে এনরোলমেন্ট করতে পারে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, যেমন ধরেন এখানে
আমি ফ্রি এনরোলমেন্ট ক্লিক করলাম, এখানে জাস্ট ওই মেসেজটা এই মুহূর্তে আসতেছে না, আমাদের এখানে একটা মেসেজ দিয়ে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডের একটা নিয়ে যায়। এই যে এখানে দেখেন, এই যে লগ ইন সম্পূর্ণ, হ্যাঁ এখানে লগ ইন সম্পূর্ণ, এই জায়গায় আরেকটু কাজ আছে, এখানে জাস্ট এই যে লগ ইন সম্পূর্ণ, বোঝা যাচ্ছে না, এই জিনিসটা আরেকটু সুন্দর করা উচিত, ঠিক না? অথবা আপনি এটা অবজারভেশন দিতে পারেন যে ভাই এখানে আসলে এটা বোঝা যাচ্ছে না, আপনি সুন্দর করে একটা মেসেজ দিয়ে দেন এখানে যে ভাই যে এনরোলমেন্ট কোর্স এনরোলমেন্ট সাকসেসফুল হয়েছে, 360 টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আছে, এটা অলরেডি আছে, বাট এটা ইমপ্লিমেন্টও করা আছে, বাট এই মুহূর্তে আসতেছে না, এটা টিমকে বলে এটা দেখাতে হবে। ওকে, এটা ধরে নিচ্ছি আমরা আপাতত লগ ইন সম্পূর্ণ, আমাদের এনরোলমেন্ট হয়ে গেছে। এখন আমরা যদি ধরেন কিভাবে কেসগুলো কনসিডার করতে পারি, আপনার ব্যালেন্সে টাকা রাখতেও পারেন, নাও করতে পারেন, নাও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট আমাদের এই জিনিসটা চেক করে দিতে হবে। আমি ধরেন ব্যালেন্স 0 রাখলাম, আমি ফ্রিতে এনরোলমেন্ট করতে পারতেছি কিনা, ফ্রিতে এনরোলমেন্ট করার পরে আমার যে লিস্টে যাওয়ার কথা সেই লিস্টে প্রপার লিস্টে যাচ্ছে কিনা, রাইট? আপনাকে প্রপার একটা ভ্যালিডেশন মেসেজ দিচ্ছে কিনা, আপনি মেসেজটা সুন্দরভাবে বুঝতে পারতেছেন কিনা, ঠিক না? আবার হচ্ছে ধরেন আপনার যে জায়গায় গিয়ে হচ্ছে আপনার এটাগুলো আপনি আপনার মতো করে বুঝতেছেন যে ভাই আমি একটা মেসেজ পাইছি, আমি বুঝতে পারছি যে এনরোলমেন্ট ঠিক মতো হয়েছে, আপনার কাজ শেষ। আপনার সাথেই যেহেতু টিম যোগাযোগ করবে, মেসেজটা যেহেতু আপনি পেয়ে গেছেন, তার মানে কি ওই যে মেসেজটা দিচ্ছে মেসেজটা প্রপারলি আপনি দেখতেছেন কিনা, মেসেজটাতে কোনো রং আছে কিনা, কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, ভ্যালিডেশন মেসেজটা ঠিক মতো আছে কিনা, হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে রাখছি ওই জায়গাতে, ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যে জয়েন করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে এজ এ অডিয়েন্স আপনার কাজ। বাট আপনাকে দেওয়ার আগে আমাকে এই জিনিসগুলো আসলে চেক করে দিতে হবে, আমি ঠিক মতো চেক করে দিতে পারছি কিনা। এটা একটা গেল আপনার এন্ড থেকে, আপনি এনরোলমেন্ট করে ফেললেন, এখন আমি এই জিনিসগুলো আমার এখান থেকে কিভাবে চেক করে দিব? ওভারঅল সবকিছু আমি চেক করে দিলাম, তাই না, ফি কোর্সের জন্য। এটা হলো ফি কোর্সের জন্য এনরোলমেন্ট, বাট কিন্তু এটা কিন্তু এনরোলমেন্ট ফাংশনালিটি। কতগুলো কেস হয়েছে? তো মিনিমাম 4-5টা কেস হয়েছে। আচ্ছা, এখন যদি আসি আমরা পেড কোর্সের জন্য, পেড কোর্সের জন্য যদি আমরা আসি, তাহলে আমরা কি করতে হবে? আমাদের এখানে পেড কোর্সের জন্য যদি আসি আমরা, দেখেন পেড কোর্সের জন্য যদি আমরা আসি, তাহলে আমাদের কি করতে হবে? কোর্স এনরোলমেন্ট করতে ক্লিক করুন, এই যে এখানে দেখেন 800 টাকা, এই যে 800 টাকার একটা দিয়েছে দেখেন। তার মানে কি, হ্যাঁ নয়া দিলে পরে কি কাজ করবে না, মানে কেটে দিবে। হে দিলে পরে কি হবে? দেখেন, এরপরে দেখেন এখানে হে দিলে পরে কি আসবে? এনরোলমেন্ট করার জন্য সে কি করবে? এই যে হে দিলে পরে আপনাকে গেটওয়ে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এনরোলমেন্ট করার জন্য, রাইট? এখন এই যে আপনার এনরোলমেন্ট করার জন্য যে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে, দেখেন এই যে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে, বিকাশ না কোনটা, নগদ না কোনটা দিবেন, এটা সিলেক্ট করে আপনার মতো করে আপনি পেমেন্ট করলে আপনি এনরোলমেন্টের একটা প্রসিডিউর পেয়ে যাবেন। ওকে, এটাগুলো হচ্ছে এটার জন্য। এখন এই কোর্সের জন্য যখন আমি এনরোলমেন্ট করব তখন আমাকে কি করতে হবে? কতগুলো কেস হতে পারে আমাকে একটু বলেন তো কেউ, কতগুলো কেস হতে পারে বলেন মিনিমাম? কুইকলি বলেন প্লিজ। বলেন। তো কি পেমেন্ট গেটওয়েতে যাওয়ার জন্য নাকি পুরো প্রোগ্রামটার জন্যই? না, আপনার এনরোলমেন্ট করার যে কেসগুলো আর কি কি কেস আমরা কনসিডার করতে পারি কোয়ালিটি কন্ট্রোল করার জন্য? আপাতত পেমেন্ট তিনটা নেওয়া যায়। একটা হচ্ছে বাটনটা কাজ করছে কিনা সেটার জন্য, এরপর যখন পেমেন্ট গেটওয়েতে যাবে তো পেমেন্ট গেটওয়ে গুলো প্রপারলি সেখানে কল করা আছে কিনা এটা দেখার জন্য, এরপরে হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে মানে পেমেন্ট গেটওয়ে থ্রুতে যে আমরা যে পে করব বা ইউজাররা যে পে করবে সেই সিস্টেমটা কনভার্টে আছে কিনা এটা দেখার জন্য। রাইট, এখন দেখেন পে যে করবে এটার ক্ষেত্রে আপনার একটা চেকিং আছে না? দেখেন আমি কিন্তু একদম রিয়েল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন সরি, পেমেন্ট যে আপনারা মানে করবেন, ধরেন আমাদের এই ওয়েবসাইটে ডেভেলপমেন্ট করা নাই যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স 0, আপনি কি পেমেন্ট করতে পারবেন? এখানে তো মিনিমাম 800 টাকার একটা এনরোলমেন্ট ফি দিতে হবে, তাই না? 800 টাকা, রাইট? 800 টাকা, তাহলে আপনি কি পেমেন্ট করতে পারবেন? বলেন, আপনাকে পেমেন্ট করতে দেওয়া উচিত হবে?
না, কিন্তু এটা তো বাহ। এরকম না ব্যাপারটা যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে যদি আমরা ইয়া করে দিই, কানেকশন দিয়ে দিই, তখন হচ্ছে যে এটা হয় আমার অ্যাকাউন্ট থেকে অত টাকা কেটে নেবে, আর নয়তো আমার সিলেক্ট করতে আপনার হবে। অ্যাকাউন্ট থেকে তো যেহেতু আপনার আমার অ্যাকাউন্ট থেকে তো অ্যাকাউন্টে টাকা কাটবে। নেই। জি হ্যাঁ, বললাম যে আপনার অ্যাকাউন্ট থেকে তো কাটবে, জি জি এখন কারণ যেহেতু এন্ডরমেন্টে তো আমার কোনো চাপ নেই। অ্যাকাউন্টের টাকা নাই, তো সেহেতু এখানে এরর দেখানোর কথা না, এরর না মানে একটা ডায়ালগ বক্স আসবে আর কি, যে হ্যাঁ ইউর অ্যাকাউন্ট ইজ এমটি অর লাইক সামথিং লাইক দ্যাট। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, তাই না? তার মানে কি এনরোলমেন্টটা হবে না, রাইট আপু? জি এনরোলমেন্টটা হবে না, রাইট? তাহলে এটা কি আমার একটা কেস চেক দিতে হবে না যে আমার ব্যালেন্সে টাকাটা আছে কিনা? জিরো ব্যালেন্স আছে, রাইট? জিরো ব্যালেন্স আছে। জিরো ব্যালেন্স থাকলে পর আসলে পেমেন্টটা করতে দিচ্ছে কিনা, যেটা করতে দেওয়া উচিত না, ভ্যালিডেশন দিবে একটা, বা আপনার পেমেন্ট এরিটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক না? এটা গেল একটা কেস। আর একটা কেস কি হতে পারে, আপনার যে কোর্স ফিটা ধরেন 800 টাকা, 800 টাকার কম ব্যালেন্স দিয়ে আপনাকে রাখতে হবে। একটা হলো জিরো ব্যালেন্স আপনি রাখছেন, আর একটা কি করছেন আপনি, কম ব্যালেন্স দিয়ে আপনি রাখছেন 799 টাকা দিয়ে আপনি রাখছেন, বা 200 টাকা আপনি রাখছেন। একটা হচ্ছে আপনার ব্যালেন্স একদম জিরো রাখা, বুঝেন আমার কথাটা? হ্যাঁ, সবাই বুঝেন আমার কথাটা। একটা হচ্ছে ব্যালেন্স একদম জিরো রাখা, রাইট? দেখেন, একটা হচ্ছে ব্যালেন্স একদম জিরো রাখা, রাইট? তাই তো? দেখেন, একটা হচ্ছে ব্যালেন্স একদম জিরো রাখা, রাইট? এটাতে না, আমরা এটাতে দেখেন, একটা হচ্ছে ব্যালেন্স জিরো, রাইট? ব্যালেন্স জিরো। আমার কোর্স ফি কত? ধরেন হচ্ছে আপনার 800 টাকা, হ্যাঁ, 200 টাকা যদি আমি ডিসকাউন্ট দিছি, 200 টাকা ডিসকাউন্ট বাদে আমাকে 800 টাকা কোর্স ফি। ওকে, এখন দেখেন, ব্যালেন্স জিরো দিয়ে আমি একটা চেক দিলাম। আর কি কি হতে পারে বলেন তো? 800 টাকা কম ব্যালেন্স রেখে আমি চেক দিয়ে দেবো। একটা হচ্ছে ব্যালেন্স একদম জিরো রেখে চেক দিলাম, হ্যাঁ। আর একটা হচ্ছে আমি 800 টাকা কম ব্যালেন্স, সেটা 200 হতে পারে, 100 হতে পারে, বাট 800 কম হলে হলো 799 দিলাম আমি। আবার ব্যালেন্স 799 আমি চেক দিলাম, ঠিক আছে? আচ্ছা, 799 টাকা আমি চেক দিলাম। আর একটা কি হতে পারে, ব্যালেন্স 800 টাকা রেখে আমি চেক দিলাম। দেখেন, কারণ আমার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স 800 টাকা রাখলে তো এলাও করার কথা, রাইট? করার কথা না, করার কথা না, বলেন তো? স্যার করার কথা। করবে। কেন করার কথা বলেন? কারণ স্যার ওখানে স্যার বিকাশ মানে ফিক্সড বিকাশ করা যে 800 বিকাশ টাকা টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, 800 টাকা থাকলে পরে আপনাকে অ্যালাউ করবে, 800 টাকার ভিতর থেকে, অথবা চার্জ কেটে আপনাকে কি করবে, তাই না? আচ্ছা, ওর ভিতর থেকে আপনার চার্জ কেটে ই করবে। আচ্ছা, ফাইন। আর একটা হচ্ছে আপনার কিভাবে প্রসিডিউর সেই অনুযায়ী হবে। আচ্ছা, যদি 800 টাকা যদি অ্যালাউ করে সেভাবে হবে। আরেকটা হচ্ছে আপনার কি উইথাউট কস্ট, এটা 800 উইথাউট কস্ট যদি কনসিডার করে, হ্যাঁ। আর একটা হচ্ছে কি 800 প্লাস উইথ কস্ট। যদি 800 প্লাস উইথ কস্ট এটা সহ যদি কনসিডার করে, তার মানে কি 800 টাকার সাথে আমাকে কস্টটা অ্যাড করে দিতে হবে, তার মানে কি আপনার ব্যালেন্সে রাখতে হবে ব্যালেন্স, রাইট? আবার একটা হচ্ছে কি আপনার ব্যালেন্স 800 প্লাস, রাইট? তার মানে কি কি হলো দেখেন তো, আমার এখানে 800 মাইনাস একটা ব্যালেন্স হলো, 800 ইকুয়াল একটা ব্যালেন্স হলো, 800 ইকুয়াল একটা ব্যালেন্স হলো, 800 800 800 উইথ 800 ইকুয়াল উইথাউট কস্ট, হ্যাঁ, উইথাউট কস্ট। এটা হচ্ছে কি 800 উইথ কস্ট, ঠিক আছে? আবার এটা হচ্ছে কি 800 প্লাস, ওকে? দেখেন 800 প্লাস, হ্যাঁ, কয়টা কেস হয়েছে এখানে দেখেন তো মিনিমাম? আরো কেস হবে এখানে, দেখেন, এই যে 5টা কেস কিন্তু এমনিতে হয়ে গেছে এইটার জন্য। আমরা এখানে কি চেক করতেছি বলেন তো? কি টেস্টিং করতেছি আমরা এখানে? এনরোলমেন্ট স্যার আরেকটা যাতে কেস হতে পারে প্রপারলি, স্যার প্রোমো কোড যদি অ্যাড করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোমো কোডের যদি একটা ব্যাপার দেখছিলাম যখন আমি আসলে ওটা আলাদা, প্রোমো কোড তো আলাদা ওটা। যদি স্যার প্রোমো কোডটা যদি থাকতো তাহলে তো স্যার ওখানে আরো কম লাগতো, মানে কেস সেই সিনারি ওটা আলাদা হইতো কেস সিনারি। রাইট, ওটা তো আলাদা আছে ওর সাথে, ওটা আলাদা যুগ হবে ওর সাথে, ও আচ্ছা আচ্ছা বুঝলেন নাই?
ওকে ওকে ওটা তো ওর সাথে আলাদা যুগ হবে, তাই না? ওটা তো ওর সাথে আলাদা যুগ হবে। বাট ধরেন আমার প্রোমো কোড নাই, আপনি যেটা বলছেন, আমরা তো শুধুমাত্র এনরোলমেন্ট টার্মটাই করতেছি, প্রোমো কোড ছাড়া। প্রোমো কোড ছাড়াটা কনসিডার করতেছি আমরা, বাট যদি আমরা প্রোমো কোড ইউজ করি তাহলে তো সেক্ষেত্রে আবার হবে, আরো হবে। ওটা আলাদা আরেকটাই পোর্শন ওর সাথে, আরো কে সাইড হবে, ঠিক না? স্যার। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন, জি বলেন। বলেন। সেটা হচ্ছে এই যে আমরা 5টা কন্ডিশন যে লিখলাম, আমরা 5টা কন্ডিশন না দিয়ে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারতাম যে সেটা 800 থেকে কম, তো হয়ে যাচ্ছে। তো এতগুলো কন্ডিশন দেওয়ার দরকার কি ছিল? এটা কন্ডিশন দিচ্ছেন না তো আপনি, এটা তো মনে করেন আপনার মানে ডেভেলপমেন্ট টিম থেকে যখন ডেভেলপমেন্ট করতেছে তখন তো আপনার তাদের মতো করেই মানে ক্লায়েন্ট যাতে মানে 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 ইনভ্যালিড ইনফরমেশন দিয়ে যাতে লগ ইন করতে না পারে অ্যাপ্লিকেশনে, এনরোলমেন্ট করতে না পারে, এটার সিকিউরিটি আপনি মেকশিওর করবেন না করে। আপনি ধরেন এখানে আমি একটা ডেভেলপ করে রাখলাম, আপনার কোর্স ফি 500 টাকা বা 800 টাকা, এখন আপনার ব্যালেন্স জিরো রেখেই আপনি এখানে এনরোলমেন্ট করে ফেলেন, এটা কি যে বিজনেস করতেছে তার কি লস না লাভ? তার তো লস হবে অবশ্যই। না, আমার Right. কোশ্চেনটা আমি ছিল তাহলে একটা কাজ, মানে শুধু একটা মানে যেটা ছিল আর কি, যে যদি লেস দেন 800 হয় তাহলে সে এনরোলমেন্টটা কমপ্লিট করতে পারবে না, এটাই তো না? হ্যাঁ, আরেকটু বলেন তো আপু, আরেকটু বলেন তো প্লিজ। সরি, আমার কোশ্চেনটা ছিল যে যেহেতু এখানে 800 থেকে কম হলে আর কেউ এনরোলমেন্টটা কমপ্লিট করতে পারবে না, তো সেই ক্ষেত্রে মানে এতগুলা কন্ডিশন বা এতগুলা লজিক হচ্ছে আমরা প্রেজেন্ট না করে জাস্ট একটা লজিক কিন্তু প্রেজেন্ট করতে পারি, যে সেটা হচ্ছে আমার ব্যালেন্স যখন 800 থেকে কম হবে তখন সেটা ইনভ্যালিড হয়ে যাবে। গ্রেটার দেন অর মোর, গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 800 হইতে হবে, মানে জাস্ট একটা লাইন তো দিয়ে দিতে পারতেছি না। এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট ডান, যখন ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট যখন করবে কোডের ভিতরে হচ্ছে আপনার এই জিনিসগুলো হবে, রাইট? জি। আচ্ছা, এখন কোডের ভিতরে ডেভেলপাররা এগুলো মেনটেন করে দিবে যাতে ইউজাররা এগুলো ব্যবহার করতে গেলে বা এইটা দিতে গেলে এই ডাটাটা দিতে গেলে যখন যাতে অ্যাপ্লিকেশন থেকে এলা আটকাই দেয়, তাই তো আপনি এটা বলতে যাচ্ছেন, তাই না? এখন আমি যখন টেস্টিং করে, যখন আপনার টিম দ্বারা যখন টেস্টিং করে যখন আপনি লাইভে দিবেন, ইউজারকে অ্যাক্সেস করার জন্য দিবেন, তখন আপনি এই জিনিসগুলো টেস্ট করে দিতে হবে না? যে ডেভেলপমেন্ট আমি করছি এটা আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা, ইউজার আসলে ঠিকমতো এটা অ্যাক্সেস করতে পারবে কিনা, বা ভ্যালিডেশন দিচ্ছে কিনা, এই জিনিসটা আপনার টেস্টিং করে দিতে হবে না আপু? জি দিতে জি, হবে কিন্তু হবে না? আমি আসলে ওই সেন্স থেকে বললাম যে তাহলে তো একটা রাইট, দিলেই আপনি হচ্ছে। এজ এ কিউ ইঞ্জিনিয়ার এটাই হচ্ছে আপনার কাজ। ডেভেলপার এগুলো আটকাই দিবে, এখন ডেভেলপারকে আপনি বিশ্বাস করতে পারবেন? ডেভেলপার তো নাও আটকাই দিতে পারে, ডেভেলপার ভুল করছে, এই জন্য তো কিউ ইঞ্জিনিয়াররা ডেভেলপারের কাজগুলো ভুল ধরার জন্য তো কিউ ইঞ্জিনিয়াররা, যাতে ডেভেলপার যেগুলো মিস করছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিকমতো করছে কিনা, এই কারণে তো কিউ ইঞ্জিনিয়ার একটা মাঝখানে লেয়ার হয়ে সেই জিনিসগুলো টেস্টিং করে, এই প্রবলেম গুলো ধরে, এই প্রবলেম গুলো ঠিক করে তারপর হচ্ছে আপনার লাইভ রিলিজ করতেছে। আমি কি বোঝাতে পারছি না পারি নাই বলেন? জি জি, বুঝতে পারছি। কিন্তু আমি এখনো এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারতেছি না যে এখানে আমি মানে বলেন মানে হচ্ছে যে, আমি সরি হয়তো বা একটু বেশি করে ফেলতেছি, মানে বলেন বলেন। আমার কনসেপ্টটা হচ্ছে কি, যেহেতু এখানে আমার 800 থেকে কম হলে এনরোলমেন্টটা কমপ্লিট করা যাবে না, বেশি বা ইকুয়াল হলে তখন হচ্ছে যে এনরোল করতে পারবে ইউজার। তো তাহলে আমি শুধু এই পয়েন্টটা রাখলেই তো পারতেছি, আমার আলাদা করে কেন দেখাইতে হচ্ছে যে এখানে যদি হয় তাহলে এনরোল করতে পারবে না, 799 হলে এনরোল করতে পারবে না, 200 হলে এনরোল করতে পারবে না। তো এরকম করতে হলে তো আমার একেবারে 0 থেকে 799 পর্যন্ত সবগুলো দেখাইতে হবে যদি আমি না ম্যানুয়াল না না, দেখাইতে চাই। ওইটি আমি বলতেছি, দেখেন আপনি ডেভেলপার ডেভেলপ করছে, এখন ডেভেলপার যে ডেভেলপ করছে, আপনি কি কিভাবে বিশ্বাস করবেন যে ডেভেলপার আসলে ঠিক মতো ডেভেলপ করছে? বলেন, কিভাবে ডেভেলপারদের বিশ্বাস ডকুমেন্টস করবেন? থাকবে না আমার কাছে, যেহেতু আমার কাছে ক্লায়েন্টের ডকুমেন্টস গুলো আছে, তো ডেভেলপারদের ডকুমেন্টস গুলো তো থাকবে আশা করি, মানে থাকার না কথা। না না, ডেভেলপার যে ভুল করবে না তার কোনো নিশ্চয়তা আছে? আহ, না, ভুল তো করতেই পারে, সে তার ভুল করবে, কিন্তু
আচ্ছা, হয়তো বা একটু সামনে গেলে ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে যাবে, আপনি কন্টিনিউ মানে করেন। আমি জাস্ট আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা ডেভেলপাররা ডেভেলপ করে, ধরেন আপনার ক্লায়েন্ট সিম্পল, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যেগুলো দিছে সেগুলো অনুযায়ী ডেভেলপার ডেভেলপ করছে। এখন ডেভেলপার যেটা ডেভেলপ করছে সেটা রাইট ডেভেলপমেন্টটা করছে কিনা সেটা আপনাকে কনফার্ম করতে হবে না, সেটা কে কনফার্ম করবে? কিউ ইঞ্জিনিয়ার। এই যে বিভিন্ন ধরনের কেস কনসিডারেশন করে আমরা কোয়ালিটিকে কন্ট্রোল করে দিই, যাতে একটা ইউজার যতভাবে সে রং ডাটা দিয়ে চেক করে দেখ না কেন, এই জায়গাটাতে ডেভেলপার কোন একটা প্রবলেম যদি রেখে দেয়, সেটা আপনার একজন কিউ ইঞ্জিনিয়ার ধরবে। কারণ একজন ডেভেলপার একজন কিউ ইঞ্জিনিয়ার মাইন্ডসেটটাকে চিন্তা করে, মানে কিউ ইঞ্জিনিয়ার যেভাবে থিঙ্কিং করে টেস্টিং করে, ডেভেলপার কখনো ওভাবে আপনার থিঙ্কিং করে ডেভেলপমেন্ট করে না। হেভি পাথগুলো চেক করে যায়, হেভি পাথগুলো ডেভেলপমেন্ট করে যায়। সো একজন কিউ ইঞ্জিনিয়ার একদম ইন ডিটেলস খুঁটিনাটি সবকিছু টেস্টিং করেই দেন কনফার্মেশন দেয় যে হ্যাঁ এখন আমরা লাইভে প্রসিড করতে পারি। যতগুলো বাগ রেজ হয় সে বাগগুলো ডেভেলপার ফাইন্ড আউট করতে পারে, কিউ ইঞ্জিনিয়াররা ফাইন্ড আউট করে ডেভেলপার কিন্তু সেগুলো রিজলভ করে দেন লাইভ রিলিজ করে। তা না হলে লাইভে বাগ থাকবে। তুমি কি বুঝাতে পারছি? জি, বুঝতে পারছি। বলেন প্রবলেম যদি এখনো যদি আপনার ক্লিয়ার না হয় তারপরে বলেন। আপনি একজন কিউ ইঞ্জিনিয়ার লেয়ার হিসেবে কেন অ্যাড হয়েছে? একটা ক্লায়েন্ট সিম্পল বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ক্লায়েন্ট বা ইউজার যারা সফটওয়্যারটা বানায় নিচ্ছে তারা কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে। রিকোয়ারমেন্ট আমরা বুঝছি, তাই না আপু? রিকোয়ারমেন্ট গুলো তো বুঝছি আমরা। আচ্ছা, তো এখন ডেভেলপাররা কি করলো? ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপ করছে, রাইট? ধরেন ডেভেলপারে টেস্টিং করলো, লাইভ রিলিজ করলো। অনেক কোম্পানি আছে এরকম, কিউ ইঞ্জিনিয়ার ইনভলভ করে না, ডেভেলপারে টেস্টিং করে লাইভ করে দেয়। এতে যেটা হয়, বেশি বাগ থাকার পসিবিলিটি থাকে। কারণ কি, একজন ডেভেলপার কখনো কিউ ইঞ্জিনিয়ারের মতো থিঙ্কিং করে, কিউ ইঞ্জিনিয়ারের মতো একদম ইন ডিটেলস টেস্টিং করে তারা কখনো টেস্টিং করে লাইভ রিলিজ করে না, বা কিউ ইঞ্জিনিয়ারের কাছে ডেভেলপমেন্ট করে দেয় না। তারা শুধু হ্যাপি পাথ গুলো চেক করে দেয়। ঠিক আছে, আমার এটা আমি রেজিস্ট্রেশন করতে পারছি, ঠিক আছে আমি রেজিস্ট্রেশন করতে পারছি, আমি লগ ইন করতে পারছি, ঠিক আছে লগ ইন করতে পারছি। এই যে সারাউন্ডিংস আর বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ আর বিভিন্ন ধরনের কেস গুলো আছে, এই কেস গুলো একজন ডেভেলপার ওভাবে ইন ডিটেলস চেক করে না, মেন যে দুই একটা কেস চেক করে ছেড়ে দেয়। তাতে যেটা হয়, লাইভে গেলে বাগ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। বুঝতে পারছি? তো দেখা গেল যে ডেভেলপার আপনি চেক করে দিছে আপনার ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট আপনার টাকা ট্রান্সফার করতে গিয়ে দেখা গেল যে আপনার ইরর দিচ্ছে। এটা ডেভেলপার টেস্ট করে দিছে। এখন যদি আরেকটা লেয়ার অ্যাড করছে, কি কিউ ইঞ্জিনিয়ার চেক করে দিবে, তাই না? কিউ ইঞ্জিনিয়ার কাজে কি? কোয়ালিটি কন্ট্রোল করা। যত ওয়েতে কোয়ালিটি কন্ট্রোল করে সে লাইভ রিলিজ করতে পারে। এই যে আমরা যে বিভিন্ন ধরনের কেস কনসিডার করলাম না আপু, এটা কিন্তু ডেভেলপার এভাবে থিঙ্কিং করবে না। বুঝতে পারছি? এই যে দেখেন, ধরেন আমার ব্যালেন্স আছে হচ্ছে আপনার 700 টাকা, বাট আমার কোর্স ফি হচ্ছে 800 টাকা, তাই তো? নিয়ে নিছে, অ্যালাউ করছে। এটা কি অ্যালাউ করার কথা আপু? আমি ডেভেলপারকে কিভাবে বিশ্বাস করবো যে ডেভেলপার ঠিক মতো কাজটা করছে? আমাকে সবসময় ধরে নিতে হবে ডেভেলপার এখানে ভুল কিছু রাখছে। আমি এজ এ কিউ ইঞ্জিনিয়ার আমাকে 100% মেক শিওর করতে হবে যত পসিবল ওয়েতে আমি টেস্টিং করে আমি থাকতে পারি। আমি কি বুঝাতে পারছি না পারিনি? বলেন, এই জায়গাটা আমি বেশি সময় দিতে পারছি না এখন। ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের সেটা আমাকে একটু বলেন। আপনারা যত পজিটিভ নেগেটিভ কেস আছে সবগুলো কেস কনসিডারেশন করে আমাদের টেস্টিং করে দেন বলতে হবে যে আমাদের টেস্টিং ডান। এত সুবিধাটা কি? খুঁটিনাটি যতগুলো আপনি কেস কনসিডারেশন করবেন, কেস কনসিডারেশন গুলো করলে পরে লাইভে গেলে পরে দেখা যাবে যে লাইভ থেকে তেমন বাগ আসবে না। হয়তো মাইনর কিছু ছোট ছোট বাগ আসতে পারে, কিন্তু মেজর কোনো বাগ আসবে না। আর ডেভেলপার চেক করে দিলে কি, 10টা কেস আপনি চেক করে দিলে পরে ডেভেলপার দেখা যাবে যে মেজর বাগ চলে আসছে লাইভ থেকে, ব্যাড রিপুটেশন হয়ে দাঁড়ায়। এই জন্যই কিউ ইঞ্জিনিয়াররা টেস্টিং করে দেয়, কারণ কিউ ইঞ্জিনিয়ার একদম খুঁটিনুটি সবকিছু টেস্টিং করে দেয়। আর এই জন্যই আমরা কি করি, এই যে ধরেন আমাদের এখানে এই যে এতগুলো কেস কনসিডার করলাম, ধরেন আপনার নর্মালি কি হতো, 0 থেকে 800 পর্যন্ত নাম্বার একটা একটা নাম্বার দিয়ে আমাদের চেক করা লাগতো। বাট আমরা কিন্তু
টেস্ট কেস ডিজাইন টেকনিকটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। একটা হচ্ছে কি নরমালি আপনার টেস্ট কেস ডিজাইন টেকনিক, টেস্ট কেস ডিজাইন টেকনিক অ্যাপ্লাই করছি আমরা এই জায়গাতে। এটা করলে কি সুবিধা হয়, আপনার এখানে কতগুলো টেস্ট কেস হবে, মিনিমাম 8টা টেস্ট কেস হবে। আপনি 1 দিয়ে চেক করে দেখবেন নিচ্ছে কিনা, 1 টাকা ব্যালেন্স রেখে দেখবেন, 2 টাকা ব্যালেন্স রেখে দেখবেন, হ্যাঁ, 300 টাকা ব্যালেন্স রেখে দেখবেন, ঠিক আছে, ওকে। সো 300 টাকা আপনি ব্যালেন্স রেখে দেখবেন, হ্যাঁ। সো এরকম ভাবে কি আপনার 800 টাকা ব্যালেন্স রেখে দেখবেন, 800 টাকা বেশি রেখে ব্যালেন্স রেখে আপনি দেখবেন, ঠিক আছে। সো এতে কিন্তু অনেকগুলো কেস হয়ে যায়। সো এতে করে আপনার কিন্তু এত 800 বা 850 কেস কনসিডার করা কিন্তু আসলে এত পসিবল না। ঠিক আছে, সো কনসিডার করা কিন্তু পসিবল না। আমাদের যেটা আলটিমেটলি যেটা, এই কারণেই এত সময় ম্যানেজমেন্ট কখনো দিবেন আমাকে। 200 টেস্ট কেস বা 800 টেস্ট কেস আমার ধরেন 2 দিন সময় আছে হাতে, 800 টেস্ট কেস আমাকে চেক করে দিতে অনেক সময়ের ব্যাপার। সো এই কারণেই ম্যানেজমেন্ট কখন আমাদের এত টাইম দিবে না। এই কারণে আমাদের কি করতে হয়, টেস্ট কেস ডিজাইন টেকনিক ফলো করতে হয়। বাউন্ডারি অ্যানালাইসিস, ইকুইভ্যালেন্স পার্টিশনিং, আরো বিভিন্ন ধরনের টেস্ট কেস ডিজাইন টেকনিক আছে। আপনারা জাস্ট এগুলো ডিটেইলস আরো ডিসকাশন করবেন, লার্নিং করবেন, আমি জাস্ট আপনাদেরকে ধরাই দিচ্ছি। সো এই টেকনিকগুলো ফলো করলে নরমালি যেটা হয়, শর্ট কিছু কয়েকটা কেস চলে আসবে, 10টা 12টা 15টা কেস চলে আসবে 8 কেসের মধ্যে ম্যাক্সিমাম। ওই 10-15টা কেস আপনি কনসিডার করে টেস্টিং করলেই এনাফ। যেমন এখানে আমরা করছি, এখানে আমরা কি করছি দেখেন, মিনিমাম ভ্যালুটা নিছি আমরা, রাইট, অ্যাকচুয়াল ভ্যালুটা নিছি, অ্যাকচুয়াল প্রাইসটা নিছি, হ্যাঁ, অ্যাকচুয়াল প্রাইসটা নিছি আমরা, ঠিক আছে। হ্যাঁ, দীপকন ভাই শুনতে পাচ্ছেন? দীপকন ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ ভাই, আপনি একটু পরে জয়েন করছেন যেহেতু, আপনি জাস্ট হ্যাঁ, একটু আমি শুনে যাচ্ছি, এটা আমি একটু পরে adjust করে বোঝার চেষ্টা করেন ভাই, হ্যাঁ, জি, বোঝার জি, চেষ্টা sure. করেন। আমাদের ক্লাস রেকর্ডিং আছে ভাই, কোনো প্রবলেম Sure. আছে ইনশাআল্লাহ। ওকে হ্যাঁ, ওকে ওকে থ্যাংক ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আমরা অ্যাকচুয়াল প্রাইসে আমরা হচ্ছে টেস্টিংটা করলাম, রাইট। এখন দেখেন এরপর কি করলাম আমরা, মিনিমাম মানে লেস দ্যান অ্যাকচুয়াল প্রাইস, রাইট। আমরা লেস দ্যান অ্যাকচুয়াল প্রাইস, দেখেন লেস দ্যান অ্যাকচুয়াল প্রাইস আমরা চেক করে দেখছি, হ্যাঁ, মোর দ্যান অ্যাকচুয়াল প্রাইস আমরা চেক করে দেখছি, রাইট, ওকে। আচ্ছা, 3টা কেস আমরা চেক করে দিচ্ছি, বা এখানে কটা 5টা মতো কেস হয়ে গেছে, হ্যাঁ, ওকে। এখন দেখেন, এটা গেল হচ্ছে আমার কি একটা প্রাইজের ক্ষেত্রে, যে আমি আমার প্রাইসটা যদি 800 হয়, আমি রিয়েল ইনফরমেশনটা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, আমার প্রাইসটা যে যদি, হ্যাঁ, আমার প্রাইসটা যদি 800 হয় তাহলে কি হবে, তাই না? কোর্স ফি 800, ঠিক আছে। এটা ক্ষেত্রে আমি চিন্তা করে দেখলাম বা থিঙ্কিং করে দেখলাম, সেক্ষেত্রে আমি আমার মতো করে টেস্টিং করলাম, টেস্ট কেস ডিজাইন টেকনিক অ্যাপ্লাই করে, যে কি অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেই ভ্যালুটা দিয়ে আমি টেস্টিং করবো, একটা টেস্ট কেস বানাবো। অ্যাকচুয়াল ভ্যালুর যে নিচের ভ্যালুটা -1, সেই ভ্যালুটা দিয়ে আমি একটা কেস বানাবো, একটা অ্যাকচুয়াল ভ্যালুর বেশি প্রাইস দিয়ে +1 দিয়ে একটা অ্যাকচুয়াল প্রাইস, মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস এবং মোর দেন 1 প্রাইস, হ্যাঁ, এরকম প্রাইস দিয়ে হচ্ছে আমি একটা কেস বানাবো। কেস বানিয়ে আমি কনসিডার করে দেখবো। আর আমার এখানে কয়টা, 3টা কেস আপাতত মিনিমাম হয়ে গেলে হচ্ছে, বাট আমাদের এখানে যেহেতু কস্টিং এর ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 2টা কেস বাড়ছে। এটা গেল এটার ক্ষেত্রে। এখন ধরেন আমি আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল দিচ্ছি এই জায়গাতে, দেখেন আমি আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। আরো কিছু আমি এক্সাম্পল দিচ্ছি, দেখেন এখানে ঠিকঠাক দেখেন, নর্মালি আমরা যখন লগ ইন করি, হ্যাঁ, দেখেন একটু জাস্ট, এই যে আমরা যখন নর্মালি কোন একটা ইনপুট ফিল্ডে, এটাতে আমরা আসতেছি, দেখেন কোন একটা ইনপুট ফিল্ডে যখন আমরা কোন একটা ভ্যালু দিই, রাইট, কোন একটা ভ্যালু দিই, হ্যাঁ,
একটু জাস্ট আমরা কোনটাতে দেখবো। আচ্ছা দেখেন, এই যে কোন একটা ফিল্ডে আমাকে ভ্যালু দিতে হবে, কি কত 5 দিতে হবে, ধরেন 5 কত, কোন একটা ইনপুট ফিল্ডে ভ্যালু দিতে হবে 5, রাইট? ইনপুট ফিল্ডে ভ্যালু কত দিতে হবে, প্লিজ আমাকে রেসপন্স দেন একটু। এমন একটা ইনপুট ফিল্ড আছে, আপনার টেস্টিং করতে হচ্ছে যে ইনপুট ফিল্ডে ভ্যালু দিতে হবে 5, ভ্যালু অ্যালাউ করবে 5। এখন আপনাকে কিভাবে টেস্টিংটা করবেন? আপনি শুধু 5 দিলাম, অ্যালাউ করলো, এমনও হতে পারে 5 ছাড়া কোনোটা অ্যালাউ করবে না, তাহলে আমাদের কিভাবে টেস্টিংটা করতে হবে? 5-এর কম কম ভ্যালু যদি আমরা চেক দিই, সেটা অ্যালাউ করার কথা? বলেন। না, করবে না, মানে কম হইলে করবে না আর কি। কম হলে করবে না, এটা কি আপনি এজ এ কিউ ইঞ্জিনিয়ার আপনাকে টেস্টিং করে দিতে হবে না আপু? ও আচ্ছা, হ্যাঁ, টেস্ট করে মানে তাহলে আমারও ওরকম করে দিতে হবে আর কি, যে the input value is less than 5 then it's not allowed, and if it's equal 5 then it's allowed, and if it's more than 5 it's not allowed either. দেখেন এখানে কয়টা কেস আপনার এখানে কনসিডার করতে হবে, মানে টেস্ট কেস ডিজাইন টেকনিক আমরা ফলো করতেছি। দেখেন কয়টা কেস আমাদের কনসিডার করতে হবে এখানে। বেসিক লেভেলে 3টা, বাট যদি আরো চিন্তা করে বের করতে 3টা, পারি তোমার ওখানে। তাই না? 3টা। তার মানে কি কি ভ্যালু দেখেন, এই যে দেখেন, এই যে মিন ভ্যালু, এই যে এখানে অ্যাকচুয়াল ভ্যালু যেটা, হ্যাঁ আমরা এখানে যদি আসি, দেখেন অ্যাকচুয়াল যে ভ্যালুটা, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। দেখেন ইনপুট ভ্যালু, অ্যাকচুয়াল ইনপুট ভ্যালু -1, রাইট? একটা হচ্ছে -1, দেখেন একটা হচ্ছে -1, রাইট? 5 - 1, আরেকটা হচ্ছে কি 5 + 1। তাই দেখেন কি হচ্ছে আপনার এখানে অ্যাকচুয়াল ভ্যালু, তার সাথে 1 যোগ করতেছেন, তার সাথে 1 মাইনাস করতেছেন, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু 3টা কেস, বুঝাতে পারছি? এটা হচ্ছে একটা ভ্যালুর ক্ষেত্রে আমি 3টা কেস কনসিডার করলে হয়ে যাবে। যদি 100 হয় 99, 100, 101, আপনি মাইনাসে দেখতে পারেন। আরো যদি কিছু নেগেটিভ কেস আপনি কনসিডার করেন, আমাকে শুধু অনলি 5 অ্যালাউ করতেছে, তাহলে আপনাকে যদি শুধুমাত্র 5 দিয়ে আমি চেক দিয়ে দেই, 6 দিয়ে চেক দিয়ে দেই, 4 দিয়ে চেক দিয়ে দেই, এখন এখানে আমার শুধুমাত্র নাম্বার অ্যালাউ করবে 5। এখন ক্যারেক্টার দিয়ে আমাকে চেক দিয়ে দেখতে হবে না, ক্যারেক্টার অ্যালাউ করতেছে কিনা। নাম্বারের সাথে ক্যারেক্টার দিয়ে আমি চেক করে দেখবো, যেটা অ্যালাউ করবে না। অনলি ক্যারেক্টার দিয়ে আমি চেক করে দেখবো, অ্যালাউ করবে না। স্পেশাল ক্যারেক্টার দিয়ে নাম্বারের সাথে যোগ করে আমি ভ্যালু ইনপুট দিয়ে আমি চেক করে দেখবো, যেটা অ্যালাউ করবে না। এরকম ভাবে আমাদের বিভিন্ন ধরনের কেস কনসিডারেশন করে আমাদের চেক করে দেখতে হবে। মানে যত ওয়ে আছে আমার পজিটিভ কেস যেটা, এইগুলো ছাড়া যত ওয়ে আছে নেগেটিভ কেস, সবগুলো কেস আমাকে কনসিডার করে ভ্যালিডেশন দিয়ে, ভ্যালিডেশন প্রপারলি দিচ্ছে কিনা সেটা কনফার্ম করে আমাকে টেস্টিং ডান করতে হবে। যত পসিবল কেস আছে সবগুলো কনসিডার করতে হবে। এটা হচ্ছে একজন কিউ ইঞ্জিনিয়ারের কাজ। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লিয়ার কি সবাই? জি জি ভাই। কে কে বুঝেন না আমাকে একটু, এইটুকু কে কে বুঝেন না আমাকে একটু প্লিজ বলেন, একটু কোঅপারেট করেন আমাকে প্লিজ। এটা কি এফস রয় আপু, আপনার ভাই? হ্যাঁ ভাই, না ভাই বুঝছি। ভাই দেখে বুঝার কোনো ভাই ছিল না, সরি ভাই, পান করলাম। হ্যাঁ না নেগেটিভলি। ভাই, ওকে, দীপকন ভাই কোনো কোশ্চেন জি, থাকলে আমি বলেন বুঝতে প্লিজ। পারছি। হ্যাঁ দীপকন আমার ভাই, এখানে, জি আমি বুঝতে পারছি, কিন্তু এখানে কি ফ্লোটিং ইউজ করে চেক করা যায় না? ফ্লোট নাম্বার। আপনাকে ভাই আপনার রিকোয়ারমেন্টটা কি সেটা আপনি জাস্ট একটু কনসিডারেশন আচ্ছা, নেবেন, নিয়ে আচ্ছা, আপনি আচ্ছা, যত মানে পজিটিভ নেগেটিভ কেস কনসিডারেশন করা যায়। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানে আপনার তো ডেফিনেটলি এটা করতে হবে, -5 ভ্যালুতে আপনাকে চেক দিয়ে দেখতে হবে। ধরেন -5 নিয়ে নিল, হ্যাঁ, হ্যাঁ, রাইট। নিয়ে নিল, তখন তো বাগ, এটা ইরোর। বাগ এটা। কারণ এই যে কি ইঞ্জিনিয়ার কাজ কি ভাই, যাতে না নেয়। রাইট। কারণ আমার রিকোয়ারমেন্টে মেনশন করা ভাই 5, অনলি 5 ভ্যালু অ্যালাউ করবে, তাই না? 5 ইনপুট অ্যালাউ করবে। হ্যাঁ, এখন এর বাইরে নীল নেওয়াটা মানে বাগ প্রবলেম। তার মানে কি মিনিমাম 15-20টা কেস হবে। এই 15-20টা কেস আপনাকে থিংকিং করে, একজন কিউ ইঞ্জিনিয়ার মানে কিউ ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার থিংকিং ক্যাপাবিলিটি বাড়ানো। যত থিংকিং করতে পারে, আচ্ছা, আচ্ছা, থিংকিং করে যত কেস কনসিডারেশন আপনি করতে পারেন, পরে আপনি কোয়ালিটি কন্ট্রোল করে আপনাকে মেক শিওর করে 100% স্যাটিসফাইড হয়ে আপনাকে লাইফ রিলিজ করতে হবে। বুঝতে পারছি।
ওকে, কৌশিক ভাই জি ভাইয়া বুঝতে পারছি। কেস কনসিডারেশন করতে হবে, টেস্ট কেস বানাইতে দেবো আমি, যত কেস বানাইতে পারেন আপনারা। মাহমুদ আপু, মাহমুদ রিফা আপু, জি ভাইয়া বুঝতে পারছি। মাসরুফ ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ইয়াসিন ভাই, জি বুঝতে পারছি। সাইমন ভাই, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি আরেকটা এক্সাম্পল আসি। এটা আপনারা একটু বললেন, হ্যাঁ, এটা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস নাকি ব্যালেন্স পার্টিশনিং না কোন টেস্ট কেস ডিজাইন টেকনিকটা আমরা অ্যাপ্লাই করছি, এটা আপনারা একটু নলেজ গ্যাদার করে আমাকে আমাকে নেক্সট দিন একটু বললেন আপনারা। আরেকটা জিনিস, যেটা একটা ইনপুট ফিল্ড আছে, আমাকে ভ্যালু দিতে হবে, একটা রেঞ্জের একটা ভ্যালু ইনপুট দিতে হবে, ধরেন 20 থেকে 30 রিকোয়ারমেন্টে মেনশন করা আছে, এই ইনপুট ফিল্ডে ভ্যালু দিতে হবে 20 থেকে 30 এর ভিতরে অ্যালাউ করবে শুধুমাত্র, এর বাইরে কোনো ভ্যালু অ্যালাউ করবে না। তাহলে আমাকে কিভাবে চেক করতে হবে? এই যে দেখেন, অথবা দেখেন এই যেখানে আছে দেখেন 20 থেকে 30, তার মানে কি 20 নিচ্ছে কিনা সেটা চেক দিয়ে দেখবো, 30 নিচ্ছে কিনা সেটা চেক দিয়ে দেখবো, 20 এর মাইনাস ভ্যালু যেটা 20 - 1 সেটা নিচ্ছে কিনা চেক দিয়ে দেখবো, 19 কি নিবে না ভ্যালিডেশন দিবে বলেন তো? স্যার ইরর দেবে। না নেবে না। ভ্যালিডেশন মেসেজ দিবে, তাই না? একটা ভ্যালিডেশন মেসেজ দিবে, আর যখনই ভ্যালিডেশন মেসেজ না দিবে অ্যালাউ করবে তখনই এই প্রবলেম এটা বাড়বে। আচ্ছা, 31 অ্যালাউ করবে না করবে না? স্যার এখানে আরেকটা টেস্ট কেস হইতে পারে, মানে যদি হয় আর কি, যদি আমরা স্যার মাইনাস ভ্যালু দিয়েও ট্রাই করি আর কি, ওইটা ট্রাই করা হইতে পারে, কারণ অনেকে মাইনাস হ্যাঁ হবে, আমি জাস্ট আপনাদেরকে হবে 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 এগুলো আমি জাস্ট আপনাদের কনসেপ্টের মেইন কনসেপ্ট গুলো দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? এখন দেখেন 21 31 অ্যালাউ করবে না, কারণ কি রেঞ্জে বাইরে চলে গেছে। ডেভেলপার সেটা কোডের ভিতরে যে ভ্যালিডেশন দিয়ে আটকাই দিয়েছে কিনা সেটা আপনাকে চেক করা কাজ। 21 অ্যালাউ করবে না করবে না বলেন তো? 21 অ্যালাউ করবে। রাইট, দেখেন 25 অ্যালাউ করবে, রাইট, 29 অ্যালাউ করবে। এখন দেখেন 20 থেকে 30 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু দিলে পরে 20 কাজ করলে পরে যদি 21 কাজ করে, 21 থেকে 21 22 কাজ করবে, 23 কাজ করবে, গ্রুপিং এর মতো, তাই না? 30 কাজ করতেছে কিনা কাজ করবে, 29 কাজ করলে 30 কাজ করবে লাস্টে যেহেতু। বাট 31 দিয়ে যদি আমি যে কাজ করি যে ভ্যালিডেশন দিচ্ছে, তার মানে কি 32 দিয়েও ভ্যালিডেশন দিবে, 100 দিয়েও ভ্যালিডেশন দিবে, রাইট? আচ্ছা, সো এরকম ভাবে আমাকে যত কেস কনসিডার করতে হবে। এখানে এটাও কি -20 দিয়ে চেক দিতে হবে, রাইট? -20 এ চেক দিতে হবে, -30 আমি চেক দিয়ে দেখবো, ঠিক আছে? মানে যত কেস পজিটিভ নেগেটিভ যত কেস আছে সবগুলো কেস কনসিডারেশন করে আমাকে কি করতে হবে, চেক করে দিতে হবে। মানে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস বোঝানোর ট্রাই করছি, আমার একটা রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্টকে আমাকে যত ওয়েতে আমি ভাঙতে পারি, ভেঙে আমি কেস কনসিডারেশন করে ওই ফাংশনালিটির আমি টেস্টিং করে আমি কোয়ালিটি কন্ট্রোল করে লাইভ রিলিজ করতে পারি। আমাদের ইন্টেনশন থাকবে যত কেস বাড়াতে পারি আমরা, যত কোয়ালিটি কন্ট্রোল, যত কেস এক্সিকিউশন করে আমরা টেস্টিং করব, তত বাগ লিকেজ হওয়ার চান্স কম থাকবে লাইভ থেকে, এবং আমরা টেস্টিং করার সময় আমরা বেশি বাগ ফাইন্ড আউট করে আমরা টেস্টিং করে আমরা সেগুলো রিজলভ করে আমরা লাইভ রিলিজ করতে পারবো। সেক্ষেত্রে যেটা হবে, লাইভ থেকে মেজর বাগ বা বাগ আসার পসিবিলিটি কমে যাবে। সবাইকে কি আমি বুঝাতে পারছি না পারি নাই বলেন? নেক্সট প্রসিড করবো আমি। সবাইকে কি বুঝাতে পারছি? জি ভাইয়া। এখানে দেখেন আরো বিভিন্ন ধরনের কেস আছে, এখানে দেখেন আরো অনেকগুলা কেস আছে, সো যেমন এই যে অডিয়েন্স নেম প্লেসহোল্ডার টেক্সট শো ইন রাইট পজিশন ইন রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট। দেখেন আমার এখানে এই যে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, যে মোবাইল নাম্বার পাসওয়ার্ড, যেটা দেখেন লাস্ট দিন আমি ডিসকাশন করছিলাম, এই মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা কত ওয়েতে আমরা এই লগইন ফাংশনালিটিটা কত ওয়েতে চেক করতে পারি, লাস্ট দিন আমি ডিসকাশন করছিলাম। একটা হচ্ছে কি মোবাইল নাম্বার, রং মোবাইল নাম্বার দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে রাইট মোবাইল নাম্বার দিয়ে, যতগুলো অপারেটর আছে সবগুলো অপারেটর দিয়ে চেক করে, তাই না? তারপর হচ্ছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড ফ্রি ব্ল্যাঙ্ক দেখে, মোবাইল নাম্বার ঠিক মতো দিয়েছেন, পাসওয়ার্ড ফ্রি ব্ল্যাঙ্ক দিয়েছেন, আবার মোবাইল নাম্বার ঠিক মতো দিয়েছেন, পাসওয়ার্ড রং দিয়েছেন, আবার ভাইস ভার্সা, পাসওয়ার্ড ঠিক দিয়েছেন, মোবাইল নাম্বার রং দিয়েছেন, পাসওয়ার্ড ঠিক দিয়েছেন, আবার মোবাইল নাম্বার ইনপুট ফিল্ডে ব্ল্যাঙ্ক রাখছেন,
তাই না? দেখেন আটকাই দিছে, দেখছেন? এটার জন্য কিন্তু আবার আটকায় নাই। আবার এটা আপনি রং দিচ্ছেন, এটা মোবাইল নাম্বার আবার আপনি ঠিক মতো দিচ্ছেন, দেখেন এটার জন্য কিন্তু আবার আটকাই দিছে। সো আমাকে কি করতে হবে, বিভিন্ন ভাবে পজিটিভ নেগেটিভ যত কেস আছে সবগুলো কেস কনসিডারেশন করে নিতে হবে। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ইউজার যে ইউজ করবে সে কত ওয়েতে ব্যবহার করতে পারে, কত ওয়েতে এনরোলমেন্ট করা ওয়ে আছে, কত ওয়েতে লগ ইন করা সে ওয়ে আছে, ঠিক আছে? সে একটা ভুল পাসওয়ার্ড দিল, সে ভুল পাসওয়ার্ড দিতে পারে না, ভুল পাসওয়ার্ড দিলে পরে যদি অ্যাপ্লিকেশন যদি অ্যালাউ করে তাহলে তো হলো না বাগ। আমাকে সেটা মেকশিওর করে দিতে হবে যেটা আমার রেজিস্টার্ড পাসওয়ার্ড না, সেটাতে যদি নিয়ে নেয় তাহলে তো প্রবলেম। সো আমাদের যত কেস কনসিডারেশন করে আমাকে টেস্টিং করে লাইব্রেরিজ করতে হবে। এটুকু আমি আপনাদেরকে বোঝাতে পারছি না কিনা বলেন? এই এখানে সব কিছু আছে এক্সাম্পল, দেখেন আমি নেক্সটে চলে যাবো এখন, দেখছেন সব কিছু আছে এক্সাম্পল এখানে। হ্যাঁ, এখানে আপনাদের জন্য রেখে দিচ্ছি, আছে মোটামুটি অনেক কিছু আছে, ডকুমেন্ট গুলো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। বলেন কার কার কোশ্চেন আছে যাই বলে তো, বলেন 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 প্লিজ। কার কোনো কোশ্চেন? নেক্সট প্রসিড করবো। কার কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি নেক্সট প্রসিড করে গেলাম আমরা। তাহলে আমরা মোটামুটি একটা রিকোয়ারমেন্ট থেকে কিভাবে আমরা আসলে রিকোয়ারমেন্ট গুলো ভেঙে ভেঙে আমরা এক্সিকিউশন করব সেটা মোটামুটি আমরা ক্লিয়ার, রাইট? ওকে, এরপর অ্যাসাইনমেন্ট দিব, আজকে অ্যাসাইনমেন্ট দিলে আমরা বুঝতে পারবো আসলে। এখন আমরা দেখা হচ্ছে কিভাবে আমরা টেস্ট কেস রাইটিং করব সেটা তো আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা এখানে টেস্ট কেস রাইটিং এটা নাই না? আচ্ছা আমি রাইটিং তো রাখতে ভুলে গেছি। দেখেন আমি জাস্ট সেটি দিকে আপনাদেরকে আমি বুঝাই দিই। হ্যাঁ, দেখেন এখানে নরমালি আমরা যে এই যে কেস গুলো আমরা যে বের করলাম, হ্যাঁ এই যে কেসগুলো বের করলাম লগ ইন ফাংশনালিটি, তাহলে আমাকে একটু আপনারা বলেন যে আমি যে এনরোলমেন্ট যে করলাম, এনরোলমেন্টের জন্য যে আমি একটা করলাম, এখানে আপনার কিছু কেস বের করলাম, এটার জন্য আমরা কি ফাংশনালিটি দিতে পারি বলেন তো? কি ফাংশনালিটি কোর্স এনরোলমেন্ট করার জন্য আমরা বেশ কিছু কেস কনসিডার করলাম, কোর্স এনরোলমেন্ট ফাংশনালিটি, রাইট? জি ভাইয়া। ফাংশনালিটি বা টেস্ট সিনারিও তখনই আসবে যখন মাল্টিপল কেস সেখানে ডিরাইভ হওয়ার পসিবিলিটি থাকবে, রাইট? ওই ফাংশনালিটি থেকে যখন মাল্টিপল কেস ডিরাইভ হবে তখন ওটাকে আপনাকে টেস্ট সিনারিও হিসেবে কনসিডার করতে। টেস্ট সিনারিওটা কি, যে ওই ফাংশনালিটি কোন ফাংশনালিটি আমরা টেস্ট করব সেটা হচ্ছে টেস্ট সিনারিও। কোর্স এনরোলমেন্ট ফাংশনালিটি। টেস্ট কেস কি, এই যে টেস্ট সিনারিও থেকে যতগুলো কেস কনসিডার হচ্ছে সেগুলো কি এক একটা টেস্ট কেস, কত ওয়েতে আমরা ফাংশনালিটিটা টেস্টিং করতে পারতেছি। বুঝাতে পারছি আমি সবাইকে? এই যে কত ওয়েতে যে টেস্টিং করলাম সেটা কোনগুলা, এই যে নেগেটিভ ভ্যালু দিয়ে, পজিটিভ ভ্যালু দিয়ে, মাইনাস ভ্যালু দিয়ে, তার চেয়ে কম ভ্যালু দিয়ে, তার চেয়ে বেশি ভ্যালু দিয়ে, ইকুয়াল ভ্যালু দিয়ে, এইগুলো কি এক একটা হচ্ছে কি কেস। এই সমস্ত ওয়ে অবলম্বন করে কেস কনসিডার করে আমরা টেস্টিং করতেছি। কেস এগুলো হচ্ছে এক একটা কেস। ইন্টারভিউতে যদি কখনো কোশ্চেন করে টেস্ট সিনারিও কি, সিম্পল বিভিন্ন ভাবে আপনি অ্যান্সার দিতে পারেন, শর্ট অ্যান্সার দিয়ে দিবেন যেটা কি ফাংশনালিটি আমরা টেস্টিং করব সেটাই হচ্ছে টেস্ট সিনারিও। এক্সাম্পল যদি বলে লগ ইন ফাংশনালিটি, সার্চ ফাংশনালিটি, কোর্স এনরোলমেন্ট ফাংশনালিটি, একটা ফাংশনালিটি যেখান থেকে মাল্টিপল কেস ডিরাইভ হওয়ার চান্স থাকে। একটা টেস্ট সিনারিও থেকে মাল্টিপল টেস্ট কেস ডিরাইভ হবে, বাট একটা টেস্ট কেস থেকে কিন্তু মাল্টিপল টেস্ট সিনারিও আসবে না। টেস্ট কেস টেস্ট সিনারিও থেকে আসে, আবার টেস্ট সিনারিও আসে রিকোয়ারমেন্ট থেকে, রিকোয়ারমেন্ট থেকে আসে টেস্ট সিনারিও, টেস্ট সিনারিও থেকে আসে টেস্ট কেস। তো এইটুকু জাস্ট একটু আপনারা রাখেন। হ্যাঁ, ওকে, এখন আমরা আসি আমাদের নেক্সট ইস্যুতে, সেটা হচ্ছে আমরা টেস্ট কেস নিয়ে ডিসকাশন করব। আমরা একটা টেস্ট কেস কিভাবে লিখবো। আপনার টিমে যখন আপনি জয়েন করবেন, টিমে যখন আপনি কাজ করবেন, ডেফিনেটলি আপনার টিমে টেস্ট কেস টেমপ্লেট থাকবে।
টেস্ট কেস রাইটিং করার একটা টেমপ্লেট মেনটেন করবে, যদি না থাকে সেটা আপনার টিমে কথা বলে সেই টেমপ্লেট আপনি রেডি করে নেবেন। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, সেটা কিভাবে দেখেন? আচ্ছা, এখন দেখুন কিভাবে আমরা একটা টেস্ট কেস লিখবো, লিখে আমরা এক্সিকিউশন করব। নরমালি একটা ফিচারের নাম থাকতে পারে, মিনিমাম যে কিছু প্যারামিটার থাকে, আমার এখানে ইন ডিটেইলস সবকিছু আছে। হ্যাঁ, এই যে টেস্ট কেস রাইটিং এর এখানে টেস্ট কেসটা কি, আপনি যদি আরো ইন ডিটেইলসে যান, সেট অফ ইনস্ট্রাকশনস, হ্যাঁ, বা সেট অফ প্যারামিটার, যেগুলো ফলো করে হচ্ছে আমরা একটা বা সফটওয়্যারের কোয়ালিটি কন্ট্রোল করি, তাই না? একটা টেস্ট কেসের ভিতরে মিনিমাম কিছু প্যারামিটার থাকে, যেমন টেস্ট কেস আইডি, একটা ইউনিক আইডি যেটা দিয়ে ওই টেস্ট কেসটাকে আইডেন্টিফাই করে, ডেসক্রিপশন বা টেস্ট কেস টাইটেল, প্রিকন্ডিশন, এই টেস্ট কেসটা এক্সিকিউশন করার জন্য আমার কি কি প্রয়োজন, কি কি আমাকে পূর্ব শর্ত আমাকে রেডি রাখতে হবে, টেস্ট স্টেপস বা স্টেপ টু রিপ্রোডিউস, যে ভাই আমার এই যে টেস্ট কেসটা এক্সিকিউশন করার জন্য আমাকে আসলে কি কি ওয়েতে আমাকে কোন জায়গায় গিয়ে টেস্ট কেসটা আমাকে এক্সিকিউশন করতে হবে, এই টেস্ট কেসটা এক্সিকিউশন করার জন্য আমার কি কোনো ইনপুট ডাটা দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটার প্রয়োজন হতে পারে। এক্সপেক্টেড রেজাল্ট, লাস্ট দিন আমরা ডিসকাশন করছিলাম যে এক্সপেক্টেড রেজাল্ট আমি যেটা এক্সপেক্ট করতেছি এখনো রেজাল্ট পাইনি, এক্সপেক্টেড রেজাল্টটা সবসময় কি হয়, ফিউচার টেন্স হয়। এক্সপেক্টেড রেজাল্টটা সবসময় কি হয়, ফিউচার টেন্স হয়। হ্যাঁ, শুড, উইল এগুলো ইউজ করবেন। অ্যাকচুয়াল রেজাল্ট, ভাই আমি এক্সিকিউশন করে এই মুহূর্তে যে রেজাল্টটা পাইছি সেটা অ্যাকচুয়াল রেজাল্ট। অ্যাকচুয়াল রেজাল্ট সবসময় প্রেজেন্ট টেন্স হয়। কি টেন্স হয় বলেন? ফিউচার টেন্স। রাইট, প্রেজেন্ট টেন্স হয়। হ্যাঁ, অ্যাকচুয়াল রেজাল্ট প্রেজেন্ট টেন্স হয়। এই মুহূর্তে যেটা আমি পাইছি এক্সিকিউশন করে। রাইট, এক্সপেক্টেড রেজাল্ট কি ফিউচার টেন্স হয়, রাইট? আর স্ট্যাটাসটা কি, টেস্ট কেসটা আমি এক্সিকিউশন করে আমি পাস পাইছি না ফেল পাইছি, সেটা হচ্ছে কি টেস্টিং স্ট্যাটাস বা কিউ স্ট্যাটাস। এখন আমরা ফেল কখন পাবো, কেউ কি আমাকে একটু বলতে পারবেন? টেস্ট কেসটা ফেল কখন হবে? অলরেডি আমরা ডিসকাশন করছিলাম লাস্ট দিন, বলেন প্লিজ কুইকলি। যখন রিকোয়ারমেন্টে স্যাটিসফাই করবে না তখন। যখন রিকোয়ারমেন্টে স্যাটিসফাই করব, আমি কিভাবে বুঝবো রিকোয়ারমেন্টে স্যাটিসফাই করা নাই? বলেন, যখন নির্ভয় অ্যানসার দেন, বললে আমি কারেকশন করব। জি, যখন কোয়েরি মেলবে না আর কি, মানে রিকোয়ারমেন্টস না অনুযায়ী। আমি তো এখানে কোয়ারি তো ব্যাকএন্ডের, আমি তো ব্যাকএন্ডে কোয়ারি দেখতেছি না, ওটা তো আমার ব্যাকএন্ডের লজিকের কাজ। পাওয়া যাবে আমরা ইন জেনারেলি কিভাবে বলেন? হ্যাঁ হ্যাঁ, আর যখন ইরর বা বাগ পাওয়া যাবে, যখন এরর বা বাগ পাওয়া যাবে। আর বাকিরা বলেন বাকিরা। 30 সেকেন্ড সময় দিলাম, আর কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আপনারা কি বোর ফিল করতেছেন, যখন এনজয় করতেছেন না বোর ফিল করতেছেন? হ্যাঁ, যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে মিলবে না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিলবে না। ওকে ফাইন, এটা টার্মটাকে আমরা কি বলতেছি? ওকে, সমস্যা আচ্ছা, নেই। যখন ফাংশনালিটিস গুলো ম্যাচ করবে না, মানে ফাংশনালিটিস গুলো ঠিকঠাক কাজ করবে না তখন। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। আমি এখন বলি তাহলে আপনাদেরকে, এই যে আমরা এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, হ্যাঁ, যখনই এই দুইটার ভিতরে পার্থক্য হয়ে যাবে, যখন এই দুইটা ম্যাচ করবে না, তখনই কি আমার টেস্ট কেসটা ফেল। এক্সপেক্টেড রেজাল্ট আমি যেটা প্রত্যাশা করতেছি, তাই না, এখনো কিন্তু হাতে রেজাল্ট পাই নাই। অ্যাকচুয়াল রেজাল্ট আমি টেস্ট কেসটা এক্সিকিউশন করার পর রেজাল্ট হাতে পাইছি। এক্সপেক্টেড রেজাল্ট কি, ধরেন আমি 5 ইনপুট দিতে পারবো, বা আমি ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো, এটা হচ্ছে কি আমার এক্সপেক্টেড রেজাল্ট, রাইট? অ্যাকচুয়াল রেজাল্ট কি, আমি 5 ইনপুট দিতে পারছি, অথবা আমি ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারছি। তার মানে কি অ্যাকচুয়াল রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট দুটো মিলে গেছে না? মিলে গেছে। যখনই এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট মিলে যাবে, তখনই হচ্ছে কি টেস্ট কেসটা পাস। বুঝতে পারছেন না? পারিনি আমি আপনাদের, বলেন।
জি বুঝতে আর পারছি। যখনই টেস্ট কেস অ্যাকচুয়াল রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট মিলবে না, তখনই কি টেস্ট কেসটা ফেল। মানে কি, আমি ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করার জন্য ট্রাই করতেছি, কিন্তু সিস্টেম ভ্যালিডেশন দিচ্ছে, লগইন হচ্ছে না। অথবা আমি এক্সপেক্ট করতেছি যে আমার ভাই কি ইনভ্যালিড মোবাইল নাম্বার বা ইনভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলে সিস্টেম ভ্যালিডেশন দিবে। সিস্টেম ভ্যালিডেশন দিছে, আমার এক্সপেক্টেড তো এটাই, আমি ভ্যালিডেশন মেসেজ পাইছি। তার মানে কি অ্যাকচুয়াল কি গট মেসেজ, রাইট? will get validation message, যেটা আমি এখনো পাই নাই, পাবো। আর এক্সিকিউশন করার পরে ইনভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করার ট্রাই করার সময় আমি ভ্যালিডেশন মেসেজ পাইছি, গট। তাহলে কি দুইটা এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট ম্যাচ করছে। আবার এটা পাস, রাইট? দিস ইজ পাস। আবার দেখেন, যদি expected result will get not got validation message, system allowed. Test case কি ফেললে পাস? এটা কি হবে? Not equal to, right? ক্লিয়ার সবাই? আমি কি বুঝাতে পারছি না পারিনি বলেন? সবাই কি আমি বুঝাতে পেরেছি না পারি নাই বলেন? জি ভাইয়া বুঝতে পারছি। বাকিরা? বুঝতে পারছি ভাই। তাহলে এক্সপেক্টেড রেজাল্ট কি? তাহলে যেটা আমি এক্সপেক্ট করতেছি ফিউচার টেন্স হয়। অ্যাকচুয়াল রেজাল্ট কি? যেটা আমি অলরেডি এক্সিকিউশন করে এই মুহূর্তে আমি পাইছি, প্রেজেন্ট টেন্স হয় সবসময়। টুড দিয়ে হবে এক্সপেক্টেড, বা উইল দিয়ে হবে, আর অ্যাকচুয়াল কি? প্রেজেন্ট টেন্স সবসময়। হ্যাঁ, এখন আমরা আসি আমাদের টেস্ট কেসের হিসেবে। দেখেন আরেকটা জিনিস যেটা এখানে দেখেন, টেস্ট কেসের ক্ষেত্রে আমরা নরমালি দেখেন টেস্ট কেস টাইটেল আমরা কিভাবে বানাবো। টেস্ট কেস টাইটেল নাম কি? টেস্ট কেস টাইটেল। টেস্ট কেস টাইটেল আমরা কিভাবে বানাবো সেটা আমরা একটু দেখবো এখন। দেখেন আমরা একটা ফরম্যাট মেনটেন করবো। একটা হচ্ছে ফরম্যাট মেনটেন করবো কিভাবে? আমাদের এখানে যে কিছু ছিল না, এই যে আমরা এই জিনিসটা নিয়ে যাই এখানে প্রয়োজন। হ্যাঁ, এই জিনিসটা প্রয়োজন, আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা একটু চেক দিয়ে দিই। আচ্ছা, আমরা এটা একটু এমনি করে দেখি। হ্যাঁ, ওকে। আমরা টেস্ট কেস টাইটেল কিভাবে বানাবো? প্রথমে আমরা হচ্ছে কি করবো, একটা অ্যাকশন ভার্ব ইউজ করব। কি ভার্ব? এটা রিকমেন্ড করা হয় মার্কেটে, হ্যাঁ, বাট মানে ম্যান্ডেটরি না। আপনি অ্যাকশন ভার্ব না ইউজ করলেও কোনো প্রবলেম নাই। অ্যাকশন ভার্ব ইউজ করতে বলে রিকমেন্ড করে রাখি। হ্যাঁ, অনেকেই করে, অনেকেই করে না, করতে পারে না করতে পারে। অ্যাকশন ভার্ব ভেরিফাই দ্যাট, চেক দ্যাট, মেক শিওর, হ্যাঁ, ইনশিওর দ্যাট। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ভার্ব, অ্যাকশন ভার্ব গুলো ইউজ করা হয়। ক্লিয়ার? চেক দ্যাট, ভাই তুমি চেক করো কি এক্সপেক্টেড বিহেভিয়ার, তুমি কি প্রত্যাশা করতেছো। এক্সপেক্টেড ভেরিফাই দ্যাটের পর আপনি কি করবেন? এক্সপেক্টেড যে আপনি যেটা এক্সপেক্ট করতেছেন সেটা মেনশন করবেন। আমি অ্যাপ্লিকেশনে ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করব, বা ভ্যালিড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আমি লগইন করব। তো সেই ক্ষেত্রে আমার এক্সপেক্টেড বিহেভিয়ার কি? আমি এক্সপেক্ট করতেছি সিস্টেম ভ্যালিড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে অ্যালাউ করবে, রাইট? তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ক্ষেত্রে কি চেক দ্যাট এ পর্যন্ত লিখলাম অ্যাকশনটা। ওকে, তারপরে কি এক্সপেক্টেড সিস্টেম অ্যালাউ টু লগইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড। ওকে, আচ্ছা আন্ডার, আচ্ছা এটা ক্ষেত্রে কি এক্সপেক্টেড সিস্টেম অ্যাপ্লিকেশনে লগইন করতে অ্যালাউ করবে, এটুকু। এটা গেল একটা
এটা গেল একটা, দেখেন। আবার এইটুকু ধরেন একটা, এটুকু একটা ধরেন, আবার হচ্ছে এটুকু একটা ধরেন। এটা আমরা আলাদা একটা কালার দিই আমরা, বোঝা যায়? বোঝা যায় কি? জি ভাইয়া। আমি দেখেন ভাঙতেছি এটা কিভাবে, দেখেন এটাকে আমি কিভাবে ভাঙতেছি, দেখেন। চেক দ্যাট এটা কি ধরেন হচ্ছে আপনার অ্যাকশন, রাইট? অ্যাকশন। আমার এক্সপেক্টেড রেজাল্ট কি? এক্সপেক্টেড বিহেভিয়ার, বা আমি যেটা এক্সপেক্ট করতেছি এক্সপেক্টেড বিহেভিয়ার, যে সিস্টেম অ্যাপ্লিকেশনে কি করবে, ইউজারকে লগ ইন করতে অ্যালাউ করবে, রাইট? আচ্ছা, আন্ডার স্পেসিফিক কন্ডিশন, কি কন্ডিশন হয়, কোনো কন্ডিশন আছে কিনা সেটা দিয়ে দেবেন যদি কোনো কন্ডিশন থাকে। স্পেসিফিক কন্ডিশন কি? ভ্যালিড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, ভ্যালিড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগ ইন করতে অ্যালাউ করবে, এটা চেক করো তুমি। তাহলে কি এর কন্ডিশন একটা? রাইট? এই কন্ডিশনের ভিত্তিতে এইটুকু কে বোঝা নেই বলুন তো একটু আমাকে। ক্লিয়ার সবাই? এটা গেলে আমি একটা কেস বানাইলাম। এখন দেখেন আমরা যেটা ডিসকাশন করছিলাম এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, দেখেন এই যে এখানে এটার ক্ষেত্রে কি হবে তাহলে, আমার এনরোলমেন্ট করতে অ্যালাউ করবে। তাহলে দেখেন আমরা এটা যদি এভাবে লিখি আমরা, যে সিস্টেম, দেখেন চেক দ্যাট বা ভেরিফাই দ্যাট, system allow user to do enrollment, enrollment allow করবে enrollment করার জন্য, রাইট? enrollment করার জন্য with অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট 800 টাকা, উইথ কোর্স ফি 800 টাকা। উইথ কোর্স ফি 800 টাকা, রাইট? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে এটুকু? তাহলে দেখেন যে ভেরিফাইড দ্যাট এটা অ্যাকশন, আবার সিস্টেম অ্যালাউ ইউজার টু ডু এনরোলমেন্ট, এটা গেল একটা, রাইট? রাইট? এখন দেখেন রাইট? এখন দেখেন এটুকু কি এনরোলমেন্ট করার জন্য অ্যালাউ করবে, আর একটা কন্ডিশন দিয়েছে কি ভাই, 800 টাকা কোর্স ফি দিয়ে, 800 টাকা কোর্স ফি দিয়ে, রাইট? এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আপনাকে এই জিনিসটা আমাকে কেস হবে, এই জিনিসটা কেস হবে, এই কেসটা হবে। হ্যাঁ, আবার আপনি এভাবেও লিখতে পারেন, দেখেন আপনি এটা এভাবেও লিখতে পারেন যে কি, এই যে চেক সিস্টেম অ্যালাউ টু লগ ইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড, ভ্যালিডেট দেয়ার সিস্টেম অ্যালাউ টু লগ ইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড মোবাইল নাম্বার পাসওয়ার্ড। আবার লিখতে পারেন কি চেক দ্যাট ভ্যালিডেট, এগুলো কিছুই লাগবে না। হ্যাঁ, আপনি জাস্ট এনরোলমেন্ট করবেন ডিরেক্টলি, যে লগ ইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড, এই যে লগ ইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড, সিম্পল, কিছু না। ঠিক আছে, কে বুঝেন না বলেন? ভাইয়া ওই যে পেমেন্টের ব্যাপারে যে লাইনটা কিছুক্ষণ আগে বলছিলেন এটা একটু আরেকবার বলবেন। অফকোর্স। আরেকটু বলেন তো আপু, কোনটা? এই যেটা? জি এটাই।
আপনার মেন পারপাসটা কি? মেন পারপাসটা কি বলেন? কোর্সে এনরোলমেন্ট করা। হ্যাঁ হ্যাঁ, কত মেন পারপাসটা কি বলেন তো? কোর্স ফিটা পে করে দেন হচ্ছে এনরোলমেন্ট কমপ্লিট করা। রাইট, তাহলে এখন আপনার তাহলে এটা হচ্ছে আপনার মেন টার্গেট, মেন কেস এটা, তাই না? এখন আপনার ভ্যালিডেশন, আপনি এই কেস কনসিডার করবেন কিভাবে বলেন তো? মানে টেস্ট কেস লিখবেন কিভাবে? প্রথম আপনার কন্ডিশন একটা দেন বা অ্যাকশন দেন, অ্যাকশন বা বসান, তাহলে কি কোর্স করতে অ্যালাউ করবে, তাই না? কোর্স করতে অ্যালাউ করবে, কোনো কন্ডিশন তাহলে সেটা দিয়ে দেন। এখানে Clear? না এক্সপেক্টেড clear না? বিহেভিয়ারটার সাথে মানে ম্যাচ করতে পারতেছিলাম না আসলে এর জন্য। যেমন অ্যাকশনটা এখন ঠিক clear? আছে, সে ভেরিফাই করবে, এরপরে এখন clear? এক্সপেক্টেড বিহেভিয়ারটা ঠিক মিলাইতে পারতেছি না আসলে। আচ্ছা, আপনি কি এক্সপেক্ট করতেছেন? যে কি কাজ করতে চাচ্ছেন আপনি? এনরোলমেন্ট করতে চাচ্ছি। এনরোলমেন্ট করতে চাচ্ছেন, এটা তো আপনি এক্সপেক্ট করতেছেন, তাই না? যে আমার এক্সপেক্টেড, মানে এক্সপেক্টেড আপনি কি এক্সপেক্ট করতেছেন সেটাই। আপনি কি করতে চাচ্ছেন, মানে এক্সপেক্টেড বিহেভিয়ার মানে আপনি এখানে কি করতে চাচ্ছেন সেটা। সিস্টেম অ্যালাউ টু ডু এনরোলমেন্ট, এটা আপনার এক্সপেক্টেড বিহেভিয়ার, যে আমাকে সিস্টেমে এটা করতে অ্যালাউ করবে। ক্লিয়ার না ক্লিয়ার না? জি, বুঝতে পারছি। ওকে, কে কে বোঝা নাই? আমি নেক্সটে চলে যাব। তার কোনো কোশ্চেন আছে এদিকে? আর আমার রেকর্ডিংটা আরেকটু দেখেন নিন ডিটেলস। এর আগে রেকর্ডিং যেটা দেওয়া আছে টেক্সট রাইটিং এর উপর, সেটাও একটু দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন আমি টেস্ট কেস সেটেল লিখলাম, রাইট? আচ্ছা, এরপর দেখেন আমার প্রি কন্ডিশনটা কি হবে। আমার এখানে কি কি লাগবে বলেন তো? মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড। এই কেসটা আমি এক্সিকিউশন করার জন্য কি কি লাগবে? মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে, রাইট? মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে, তাই তো? মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে, হ্যাঁ, রাইট। সেটা আমি দিলাম, যদি না থাকে দিব না। ওকে, আচ্ছা, এরপর আমার স্টেপ গুলো ফলো করতে হবে। দেখেন এখানে এই যে আমার যে এখানে যে আমার এনরোলমেন্ট করতে হবে, এনরোলমেন্ট করার জন্য বা আমার ভ্যালিডেশন, এই যে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে, এই পর্যন্ত আমাকে আসতে গেলে কি করতে হবে আমাকে? যেমন ধরুন আমি আরেকটা এসকিউএল, ধরুন আমাদের এআই এর যে নতুন একটা কোর্স আসতেছে, যেটা এবার নতুন একটা কোর্স যেটা আসতেছে আমাদের আর কি, এই যে হচ্ছে নতুন যেটা আসতেছে থার্ড ব্যাচ এসকিউএল সেটার। দেখেন আমাদের এখানে এই যে এই জায়গাতে আমি কি করব, লগ ইন করবো জাস্ট, তাই তো? ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড লগ ইন করবো। আমরা শুরুতে কি করছি বলুন তো? একটা ব্রাউজার পাইছি, ব্রাউজার ওপেন করছি, ব্রাউজার ওপেন করে দেন হচ্ছে আমরা কি করছি, এই কোর্সে ডিটেলস আসছি, রাইট? কোর্সে ডিটেলস আসে, তারপর আমরা কি করছি, সরি আমরা লগ ইন পেজে গেছি, লগ ইন করছি ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে, তাই না? এটা আমরা ম্যানুয়ালি গেলাম, বাট এটা তো আমাকে স্টেপে পরিণত করতে হবে। মেইন পারপাস কি আমার, মেইন টার্গেট কি বলুন তো কেউ? মেইন টার্গেটটা কি আমার? এই জায়গায় লগ ইন পেজে আইসে ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, রাইট? ভ্যালিড লগ ইন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তার মানে কি, এই ভ্যালিড মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন হবে, এ পর্যন্ত আমাকে এক্সিকিউশন করতে পারছে। তার মানে কি, এইটা করার জন্য আমাকে যেভাবে যেখান থেকে যেভাবে আসা দরকার সেভাবে আমাকে আসতে হবে। এখানে প্রথমে কি করছি, আমি একটা ব্রাউজার ওপেন করছি, তারপরে অ্যাড্রেস বার আমি কি ইউআরএল এন্টার দিছি, তারপরে হচ্ছে হোম পেজ জিজিটি পাঠশালা পেজ আসছে, তারপরে লগ ইন সাইন আপ বাটন আমি খুঁজে বের করছি, লগ ইন সাইন আপ বাটনে ক্লিক করছি, ক্লিক করার পরে যে লগ ইন সেকশনটা আসছে, এরপর আমি কি করছি, ভ্যালিড মোবাইল নাম্বার ইনপুট দিছি, ভ্যালিড পাসওয়ার্ড ইনপুট দিছি, দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করছি। এরপরে কি আমি চেক করে দেখবো সিস্টেম অ্যালাউ করতেছে কিনা। এই যে যে পাথগুলা ফলো করে আসছে আমি, এইটাকে আমি কি স্টেপে রূপান্তর করবো, আর কিছু না। যে পর্যন্ত গিয়ে আমি আমার কেসটাকে আমি এক্সিকিউশন করতে পারতেছি না পারতেছি, সে পর্যন্ত গিয়ে আমি কি স্টেপে রূপান্তর করবো আমি, এটাই।
ওই পর্যন্ত গিয়ে আমি থেমে যাবো। আমার মেইন টার্গেট হচ্ছে কি ভ্যালিড মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা, ঠিক মতো লগ ইন হচ্ছে কিনা। এটার জন্য আমি কি করছি দেখেন, ব্রাউজারটা প্রথমে ওপেন করছেন আপনি, তারপর হচ্ছে অ্যাড্রেস বার আপনি ইউআরএল ইন্টার দিচ্ছেন, তারপর হচ্ছে 360 বাটন হোম পেজ ওপেন হয়েছে, তারপর হচ্ছে লগ ইন সাইন আপ বাটন পাইছেন আপনি, সেটাতে ক্লিক করছেন, ক্লিক করার পরে কি হয়েছে লগ ইন পেজ আসছে। জাস্ট ওই জিনিসগুলো একটু পাতে পরিণত করছেন, স্টেপে পরিণত করছেন আপনি, আর কিছু না। যে আপনি এরপরে কি লগ ইন পেজে আপনি দেখেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড ইনপুট ফিল্ড আছে কিনা সেটা আপনি চেক দিয়ে দেখলেন। তারপরে মোবাইল নাম্বার ফিল্ডে মোবাইল নাম্বার ইনপুট দিলেন স্পেসিফিক করে, পাসওয়ার্ড ফিল্ডে পাসওয়ার্ড ইনপুট দিলেন স্পেসিফিক করে, এরপরে লগ ইন বাটনে ক্লিক করেন আপনি। এরপরে কি হবে, লগ ইন বাটনে ক্লিক করেন, এই যে কাজটুকু করতে গিয়ে আপনি কোন কোন জায়গায় কোন ইনপুট দেওয়ার প্রয়োজন আছে কিনা আপনি ইনপুট দিচ্ছেন, অ্যাপ্লিকেশন ইউআরএল দিচ্ছেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইনপুট দিচ্ছেন, ভ্যালিড পাসওয়ার্ড ইনপুট দিচ্ছেন, রাইট? এই যে টেস্ট ডাটাতে আপনি সেই ইনপুট গুলো বসাই দেবেন, বসাই দেবেন আপনি। আমি কেন এগুলো লাগতেছে সেটা আমি বলতেছি পরে। এখন দেখেন আপনার টিমে যদি আপনি ধরেন হচ্ছে লগ ইন ফাংশনালিটি বা লগ ইন রিলেটেড যে কেস গুলো আছে সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করে রাখলেন, কেস লেখা রাখলেন, এখন আপনি চলে গেলেন, আপনার টিমে নতুন কেউ আরেকজন আসলো, তাকে আপনার এই যে টেস্ট কেস গুলো ধরাই দেওয়া হবে, বলবে যে তোমার এখানে লগ ইন রিলেটেড টেস্ট কেস গুলো আছে, টেস্ট কেস গুলো তুমি দেখে দেখে এক্সিকিউশন করো। আপনাকে টেস্ট কেস গুলো আসলে এমন ভাবে লিখতে হবে যাতে নতুন জুনিয়র সে জীবনেও যে সে এই কেস গুলো এক্সিকিউশন করা নাই, সে দেখে দেখে সে যেন এগুলো এক্সিকিউশন করতে পারে। এরকম ভাবে সুন্দরভাবে ইজিলি আপনাকে টেস্ট কেস গুলো লিখতে হবে, একদম সিম্পল। আমি আপনাকে বোঝা দিলাম, আপনাকে এই জিনিসগুলো নিয়ে আরো ঘাটতে হবে, আরো অ্যানালাইসিস করতে হবে, আমার ভিডিও গুলো দেখতে হবে, রিকল করতে হবে, প্র্যাকটিস গুলো করতে হবে, কিভাবে আমি কেস গুলো বানাইছি এখানে। তো এই যে পাথ, যেটা আমার মেইন টার্গেট কোনটা, এই যে 9 নম্বর 10 নম্বর আর 11 নম্বর, রাইট? ভ্যালিড মোবাইল নাম্বার দেবো, ভ্যালিড পাসওয়ার্ড দেবো, লগ ইন বাটনে ক্লিক করবো। আমার মেইন পারপাস কোনটা, এই যে এটা এক্সপেক্টেড রেজাল্ট। আমার মেইনলি কিন্তু 10 নম্বরে ক্লিক করার পরে আমি এক্সপেক্টেড রেজাল্টের জন্য ওয়েট করতেছি যে সিস্টেম অ্যালাউ ইউজার টু লগ ইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড মোবাইল নাম্বার পাসওয়ার্ড। ওকে, অ্যাকচুয়াল রেজাল্ট কি, শুডের পরিবর্তে আমি কি করব, অ্যালাউস, ফিউচার টেন্সের পরিবর্তে আমি প্রেজেন্ট টেন্স করে দিব। এটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন, যে সিস্টেম অ্যালাউ করছে বা সিস্টেম অ্যালাউ করে, তার মানে কি প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স জাস্ট কপি পেস্ট করবেন আপনাদের বোঝার সুবিধাটা। যে যারা যারা একদম নতুন আছেন জিরো লেভেল থেকে, বোঝার সুবিধাটা আপনি আপনার মতো করে ইকুয়াল রাখতে পারেন। আমি কিন্তু এই জায়গাতে কিন্তু সেম ডে রাখছি, আপনি চাইলে এটাও রাখতে পারেন। দেখেন ভ্যালিডেট দ্যাট, চেক দ্যাট, সিস্টেম অ্যালাউ টু লগ ইন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এটাকেই আপনি কি করবেন, শুট বসাই দিবেন, জাস্ট এখানে শুট বসাই দিবেন। আর শুট পরিবর্তে জাস্ট টেস্ট কেস টাইটেলটা এখানে বসাই দিবেন। আপনি যেভাবে আপনি করেন না কেন, জাস্ট আপনি বোঝাতে পারলেই হলো যে ভাই আমি কি চেক করতে চাচ্ছি। টেস্ট কেস টাইটেলটা হচ্ছে ভাই আমি কি চেক করতেছি, কি চেক করতেছি, আমি কি চেক করতেছি, এটা হচ্ছে টেস্ট কেস টাইটেল। ক্লিয়ার সবাই? আমি কি বোঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া এই টেস্ট কেস ডকুমেন্ট টাইটেলটা শেয়ার হ্যাঁ বলেন। করবেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে দিয়ে দেবো, আমি ভুলে গেছিলাম, মিস করে ফেলছি ওখানে দিতে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আপনারা টেস্ট কেস টাইটেল মানে কি, আমি আসলে কি চেক করতে চাচ্ছি, কি চেক করব আমি, সেটা সামারি জাস্ট টেস্ট কেস টাইটেল। হ্যাঁ, আর এক্সপেক্টেড রেজাল্ট যেটা স্টেপ মানে কি, এই যে টেস্ট কেস টাইটেলটা আমি যে চেক করব, কিভাবে চেক করব, এই যে স্টেপ গুলা ফলো করে আমি চেক করব, ঠিক আছে? আর টেস্ট ডাটা মানে কি, এই যে টেস্ট চেক, এটা চেক করতে গিয়ে আমার আসলে কোনো ইনপুট দেওয়ার যদি প্রয়োজন হয়, কি কি ইনপুট দিতে হবে সেটা এখানে মেনশন করা থাকবে। এক্সপেক্টেড রেজাল্ট মানে কি, আমি কি প্রত্যাশা করতেছি টেস্ট কেস স্টার্টার আমি এক্সিকিউশন করব, আমি এটা আমি কি এক্সপেক্ট করতেছি আমি। আবার অ্যাকচুয়াল রেজাল্ট কি, টেস্ট কেস টাইটেল যেটা, সেটা আসলে কি আমি ওইটাকে আমি আসলে পাইছি কিনা। এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট যখনই ম্যাচ করবে তখনই টেস্ট কেস টাইটেলটা পাস হবে বা এই টেস্ট কেসটা পাস হবে। এই টেস্ট কেসটা কিসের উপর নির্ভর করতেছে, এই এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট, এই দুটোর উপর নির্ভর করতেছে। এই দুইটা যখনই পাস হবে, ইকুয়াল হবে, তখনই কি হবে, আমার টেস্টিং স্ট্যাটাস পাস হবে। যখনই এই দুইটা মিসম্যাচ হবে তখনই টেস্টিং স্ট্যাটাস কি ফেল হবে, ডেভেলপারকে আমরা বাকি করি। কে কে বোঝেন নাই বলেন, বলেন কে কে বোঝেন নাই?
বলেন বলেন, কে কে বোঝেন নাই? ভাইয়া আরেকবার একটু রিপিট করেন এটা। আচ্ছা, এগুলো জাস্ট আইডি বসাইছি আমি। হ্যাঁ, টেস্ট কেস আইডি, সিনারিও এগুলো থাকতে পারে না থাকতে পারে, বাট তবে টেস্ট কেস আইডি থাকবে। 10টা টেস্ট কেস যদি থাকে 10টা টেস্ট কেসের এক একটা ইউনিক আইডি থাকবে। টিসি মানে টেস্ট কেস 001 একটা ফরমেশন থাকবে। অথবা আমার এখানে 999 পর্যন্ত হচ্ছে আমার এখানে ফরমেশন করা আছে। তার মানে কি একটা প্রজেক্টের আন্ডারে 999 পর্যন্ত টেস্ট কেস আমি এখানে অ্যাড করতে পারবো। তো টেস্ট সিনারিও যদি আপনি অ্যাড করা থাকে, টেস্ট সিনারিও লগইন ফিচার, লগইন ফাংশনালিটি, টেস্ট সিনারিও আইডি, টেস্ট সিনারিও একটা টেস্ট সিনারিও আন্ডারে কি 10টা টেস্ট কেস আছে, আরেকটা টেস্ট সিনারিও লগইন ফাংশনালিটি টেস্ট সিনারিও কত বড় সেটা, এর আন্ডারে 10টা টেস্ট কেস আছে। আবার রেজিস্ট্রেশন ফাংশনালিটি এর আন্ডারে 10টা টেস্ট কেস আছে। তাহলে রেজিস্ট্রেশন ফাংশনালিটি আইডি আলাদা হবে, টেস্ট সিনারিও আইডি TS002 এরকম ভাবে যা, সেটা দরকার নাই আপনার প্রয়োজনে, এটা দরকার নাই। হ্যাঁ, এটা আপাতত আপনারা স্কিপ করে যায়, টেস্ট কেস আইডি থেকে আপনারা করেন, সমস্যা নেই। হ্যাঁ, টেস্ট কেস 1 নম্বর TC001, 2 নম্বর TC002 এরকম ভাবে আপনি টেস্ট কেস গুলো আপনি লিখে যাবেন। ওকে, ফিচার নেম জাস্ট দিয়ে যান আপনারা যে ফিচার নেমটা কি। হ্যাঁ, আমি যেটা মেনশন করে দেব আপনাদের। টেস্ট কেস টাইটেলটা যেটা বলছিলাম আমি কি টেস্ট করব, সামারি কি টেস্ট করব আমি, সেটা শর্ট সামারি আকারে টেস্ট কেস টাইটেল বা টেস্ট কেস নেম যেটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আমি কি প্রিকন্ডিশন, কোন এই যে টেস্ট কেসটা চেক করার জন্য আমার কোনো প্রিকন্ডিশন লাগবে কিনা। ইন্টারনেট কানেকশন ঠিক মতো থাকতে হবে, অ্যাপ্লিকেশনটা আপ থাকতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার পাসওয়ার্ড থাকতে হবে। যেটা যেটা লাগবে এটার সাথে রিলেভেন্ট পূর্ব শর্ত। স্টেপ টু রিপ্রোডিউস বা স্টেপ টেস্ট স্টেপ, এই যে টেস্ট কেস টাইটেলটা বা টেস্ট কেসটা এক্সিকিউশন করার, কিভাবে আমি এক্সিকিউশন করব পুরো পাঁচটা এখানে মেনশন করা। এই স্টেপগুলো ফলো করে আমি টেস্ট কেসটা এক্সিকিউশন করব। এটা হচ্ছে টেস্ট স্টেপ। বলেন ওকে। আর আরেকটা হচ্ছে কি টেস্ট ডাটা, এই যে স্টেপগুলো আমি ফলো করতেছি, কোনো ইনপুট ভ্যালু দেওয়ার প্রয়োজন হচ্ছে না, সেটা জাস্ট এখানে মেনশন করে রাখো, যাতে অন্য কেউ যদি এই কেসগুলো এক্সিকিউট করে সে যেন বুঝতে পারে যে জায়গায় আমার এই ইনপুটগুলো দিতে হবে। পরবর্তীতে সেটা ডাটা চেঞ্জ হতে পারে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর এক্সপেক্টেড রেজাল্ট কি, ওই যে টেস্ট কেস টাইটেল যেটা আমি এক্সিকিউশন করতেছি সেটা থেকে আসলে আমি কি এক্সপেক্ট করতেছি, এই জিনিসটা আমি সিস্টেম অ্যালাউ করবে, ওইটাই আমি এক্সপেক্ট করতেছি। এক্সপেক্টেড রেজাল্ট ফিউচার টেন্স যেটা আমার এখানে মেনশন করব, শুড উইল এগুলো দিয়ে। টেন্স যেটা আপনার মতো করে আপনি জাস্ট ইংলিশে যতটুকু পারেন সেটা অনুযায়ী সুন্দরভাবে আপনার মতো করে একদম ইজিলি লিখে রাখবেন এখানে। অ্যাকচুয়াল রেজাল্ট যেটা আমি পাইছি বর্তমানে, আপনার মতো করে সুন্দরভাবে যতটুকু পারেন বুঝাতে পারলে হলো সহজ ভাষায়, এত ক্রিটিক্যালি ইংলিশ লেখার কোনো দরকার নেই। অ্যাকচুয়াল রেজাল্ট, হ্যাঁ, আপনি কি পাইছেন সেটা মেনশন করুন। অ্যাকচুয়াল এক্সপেক্টেড রেজাল্ট, এই দুটো যখন ইকুয়াল হয় তখন হচ্ছে আমার টেস্ট কেসটা পাস হয়, টেস্টিং স্ট্যাটাস পাস। আবার অ্যাকচুয়াল রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট এই দুটো নির্ভর করে কিসের উপরে, এই দুটোর উপর নির্ভর করে আমার টেস্ট কেস টাইটেলটা পাস হয়েছে কিনা ফেল হয়েছে সেটা আমরা মেকশন করি। ক্লিয়ার সবাই? জি যদি ভাইয়া, ফেল হয়, মানে এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট যদি ম্যাচ না করে ফেল। বলেন টেস্টটা একটু আরেকবার রিপিট করা যাবে? জাস্ট জিনিসটা কি এটা কোনটা বললে হবে? কোনটা টেস্ট কোনটা ডেটা, টেস্ট ডেটা যেখানে হচ্ছে লিংক গুলা করা হচ্ছিল, এই যে আচ্ছা আচ্ছা ব্রাউজার অ্যাড্রেস তারপর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আপনার এখানে ধরেন এই যে এই জায়গাতে এই 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 স্টেপে আপনার কোনো ইনপুট দেওয়ার প্রয়োজন হয়েছে আপু? ব্রাউজার ওপেন করছেন, কোনো ইনপুট দেন নাই তো, তাই না? কোনো ইনপুট দিছেন না, ব্রাউজার ওপেন করে এখানে দিতে, আচ্ছা সেকেন্ড স্টেপে দিতে হচ্ছিল। হ্যাঁ, এখানে তো কোনো ইনপুট দেন নাই, সো এখানে আমরা কোনো ইনপুট ভ্যালু দিব না। 2 নম্বর স্টেপের জন্য কোনো ইনপুট দিছেন? জি, ওই যে অ্যাপ্লিকেশন ইউআরএলটা এবারটা দিছেন, জাস্ট আমি মেনশন করে রাখেন 2 নম্বর স্টেপের জন্য আপনি এভাবে মেনশন করে রাখেন, বাট এটা ম্যান্ডেটরি নেই এগুলো। হ্যাঁ, আপনার টিমের ফরম্যাটে যদি থাকে এগুলো আপনি দিবেন, জাস্ট বুঝে রাখা। আপনি ইনপুট দিছেন। 3 নম্বরে আপনি কোনো ইনপুট দিছেন? না, না, দরকার নেই, আমার ইনপুট দেন নাই আপনি। 4 নম্বরে ইনপুট দিছেন, ক্লিক করছেন, ইনপুট দেন নাই, না, রাইট? জি 5 নম্বরেও দেন নাই, 6 নম্বরও আপনি দিছেন, দেন নাই, অবজার্ভ করতেছেন। 7 নম্বর, জি 7 নাম্বার দিতে হইছে, ফোন নাম্বার 7 নম্বরে দিছেন, তাই না? 7 নম্বরে দিছেন, রাইট। 8 নম্বরে, জি পাসওয়ার্ড এন্টার করতে হচ্ছে। রাইট। তাহলে এখানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস 7 নম্বর, রাইট? 8 জি নম্বর দেন এখানে। বুঝাতে পারছি? জি জি ওকে,
মানে এরকম করে যে যে জায়গায় আপনি ইনপুট দেওয়ার প্রয়োজন হচ্ছে ওই জায়গায় জাস্ট ওই স্টেপের নামটা দিয়ে input। এটা বোঝায় রাখা আর কি, আপনি যে টিমে জয়েন করবেন হয়তো বা তাদের ফরম্যাট ডিফারেন্ট হতে পারে, বাট কনসেপ্টটা কিন্তু সেম আসে। জি, বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন, মাইট বি সিলি কোশ্চেন অ্যাকচুয়ালি। এখানে যে অ্যাপ্লিকেশন ইমেল বা হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড পাসওয়ার্ড, এখানে কি আমি কোনো একটা ডেমো দিয়ে দিতে হবে, নাকি আপনি এখানে যেভাবে দিয়েছেন ওইভাবে দিলেও হবে? এটা আপনাদের মতো করে যেভাবে মেনটেন করেন, এটা ওরকম কোনো কিছু না, বাট বুঝতে পারলেই হলো, বুঝছেন? আচ্ছা, জি জি, বুঝতে পারছি। তো আপনি যদি এটা মেনটেন করেন, ধরেন আপনার অ্যাপ্লিকেশন ইউআরএল এখানে দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট ইউআরএলটা দিয়ে দিলেন এখানে। আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস চেক দেওয়ার দরকার না, আপনি ইমেল অ্যাড্রেস শুধু ইনপুট দিয়ে ভ্যালু দিয়ে দিলেন, স্টেপটা বসাইয়া সেটা হবে। ভ্যালিড পাসওয়ার্ড আপনি এখানে ধরেন 4 না 1 2 3 4 দিলেন, আপনি সিম্পল। আপনার বা স্টেপের এগেইনস্ট আপনি 1 2 3 4 5 দিচ্ছেন আপনি, তাই না? এটা তো পরবর্তীতে আপনার ভ্যালিড নাও থাকতে পারে, চেঞ্জ হয় না ভ্যালু, কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হয়। সো এটা দেখে যেন বুঝে নিতে পারে যে আমার এখানে কিছু একটা ভ্যালু দিতে হবে, এই ভ্যালুটা এটা, বাট প্রয়োজনীয় টিমের কাছে সে আপডেট নিয়ে নেবে। বুঝাতে পারছি না, পারি নাই সবাইকে? জি। বাকিরা কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন? না ভাই, ঠিক ঠিক আছে। আচ্ছা, আমি তার আরেকটু সময় নিব, হচ্ছে আমি বাগ রিপোর্টিং এর ক্ষেত্রে, এটা হলো টেস্ট কেস রাইটিং এর ক্ষেত্রে, এখানে আপনি এই জিনিসগুলো দেখেন। আরেকটা হচ্ছে বাগ রিপোর্টিং এর ক্ষেত্রে। আর টেস্ট কেস রাইটিং এর বেস্ট প্র্যাকটিস এখানে আছে, দেখেন আমি টেস্ট কেস গুলো হচ্ছে আমরা কিভাবে রিউজ করতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো সুন্দর। টেস্ট কেস টাইটেলটা বা টেস্ট কেস আমরা যেটা লিখবো একদম স্পেসিফিক, ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, ক্লিয়ার থাকতে হবে, স্পেসিফিক একটা ফরম্যাট আমরা মেনশন করছি। সো যাতে একদম ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়। ইন্টারমিডিয়েট একটা স্টুডেন্টকে যদি আপনি টেস্ট কেস ফাইলটা যদি দেন আপনি এক্সিকিউশন করার জন্য, সে যেন ইজিলি এক্সিকিউশন করতে পারেন, এরকম মাইন্ডসেট নিয়ে আপনাকে টেস্ট কেস রাইটিং করতে হবে। ইন্টারমিডিয়েট একটা স্টুডেন্ট মানে আমি যা বোঝাচ্ছি, যারা ইউজার অ্যাপ্লিকেশনটা বুঝে নেবে, অ্যাপ্লিকেশনটা টেস্ট করবে, তারা যেন আসলে বুঝতে পারে আপনি টেস্ট কেসটা কিভাবে এক্সিকিউশন করতেছেন, কিভাবে লিখছেন আপনি। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা। এরপর দেখেন আমি আরেকটা জিনিস, আমি জাস্ট আপনাদের কাছ থেকে আর 10 মিনিট সময় নিব। এখন আসি আমরা হচ্ছে বাগ লাইফ সাইকেলে। হ্যাঁ, বাগ লাইফ সাইকেল আমরা একটু বুঝি, আমরা বাগ কিভাবে রিপোর্ট করবো সেটা আমরা একটু দেখি। দেখেন, ডিফেক্ট, বাগ লাইফ সাইকেল। হ্যাঁ, আমরা ডিফেক্ট যেটা সেটাকে আমরা বাগ হিসেবে আমরা কনসিডার করতেছি। ওকে, আচ্ছা। এখন বাগ লাইফ সাইকেল দেখেন, প্রথমত যেটা নিউ অ্যাসাইন করা থাকে, বিভিন্ন ধরনের স্ট্যাটাস আছে, স্ট্যাটাস মেইনটেইন হয়। হ্যাঁ, বাগ লাইফ সাইকেল প্রত্যেকটা জিনিসের যেমন শুরু আছে তেমন কিন্তু শেষ আছে, রাইট? সো শুরু আছে তার, যেমন ঠিক তার শেষও আছে, ঠিক না? আচ্ছা, সো ঠিক এরকম একটা বাগ যখন আপনি পাইলেন, তখন ডেভেলপারকে আপনি বাগটা দিলেন। হ্যাঁ, ডেভেলপারকে আপনি একটা বাগটা দিলেন। হ্যাঁ, ডেভেলপারকে আপনি বাগটা দিলেন। তো বাগটা দেওয়ার পরে, ডেভেলপারকে আপনি বাগটা দেওয়ার পর তার এটা শুরু হলো, বাগের সাইকেল শুরু হলো। ওপেন যখন করলেন, যখন ডেভেলপার বাগটা ফিক্স করে দিয়েছে, ফিক্স করে দেওয়ার পর যখন বাগটা ক্লোজ করে ফেলছেন, বাগটা ক্লোজ করার পরে তার ক্লোজিংটা হয়ে গেল বাগের। তার মানে কি, কোনো একটা জিনিসের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, যে পুরো একটা সাইকেল, সেটা হচ্ছে বাগের লাইফ সাইকেল। তার মানে কি, বাগটা আপনি পাইছেন, ডেভেলপারকে দিয়েছেন, হ্যাঁ, স্ট্যাটাস ওপেন, তারপর হচ্ছে ডেভেলপার আবার বাগটা ই করছে, ফিক্সিং করছে, সেটা আবার আপনার হচ্ছে আপনাকে দিছে। সো এই যে সাইকেলটা, সেটাকে আমরা বাগ লাইফ সাইকেল বলতেছি। আবার কিভাবে ইঞ্জিনিয়ার আবার চেক করছে, চেক করে আবার ক্লোজ করে দিছে, অথবা আবার বাগটা ওপেন হতে পারে, সেই বাগটা আবার হচ্ছে ডেভেলপারের কাছে আপনি আবার পাঠাই দিচ্ছেন, সেটাকে আমরা বলছি রিওপেন। সো এই জিনিসগুলা পুরাটাই হচ্ছে কি একটা বাগ লাইফ সাইকেল। প্রত্যেকটা স্ট্যাটাস এক একটা মিনিং বিয়ার করে, প্রত্যেকটা স্ট্যাটাস এক একটা মিনিং বিয়ার করে। হ্যাঁ, ওকে। সো এইখানে দেখেন, আমরা যখন একটা নতুন একটা বাগ যখন পাই জিরাতে, যখন আমি দেখাবো একটু পরে আপনাদেরকে একটা জিরাতে যারা যারা থাকবেন তারা দেখতে পাবেন। তো জিরাতে যখন আমরা উঠাই, উঠানোর পরে স্ট্যাটাসটা কি থাকে, নিউ থাকে, ওপেন থাকে, অ্যাসাইন করি ডেভেলপারকে। এরপরে যখন আমরা ডেভেলপার যখন কাজ শুরু করে, তখন সে কি করে,
ইন প্রোগ্রেস স্ট্যাটাসে নিয়ে কাজটা শুরু করে। ম্যানেজমেন্ট লেভেল থেকে যে কেউ হোক না কেন, আপনি দেখেন না কেন, যে কেউ দেখতে পারে বাগের স্ট্যাটাসটা কি হয়, ইন প্রোগ্রেস থাকা মানে কি, বা ফিক্সিং ইন প্রোগ্রেস, ওটা কোম্পানির মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম থেকে ওই ওয়ার্কফ্লোটা মেনটেন করে। সো ওই অনুযায়ী কোম্পানি বাজেটে ভেরি করে, ওভাবে যেভাবে মেনটেন করা থাকে ওভাবেই আপনার ওখানে থাকে। যদি বাগ ডেভেলপমেন্ট ফিক্সিং প্রোগ্রেস বা যদি ফিক্সিং প্রোগ্রেস এরকম থাকে, তাহলে আপনার ওই স্ট্যাটাসটা থাকবে। তার মানে কি, স্ট্যাটাসটা দেখে ইজিলি যে কেউ বুঝতে পারবে ডেভেলপার ফিক্স করতেছে। অ্যাসাইনি, যার নামে অ্যাসাইন করা থাকবে তাকে অ্যাসাইন করা থাকবে তার নামে নিয়ে সে কাজটা শুরু করবে। তার মানে কি, যে কেউ একদম দেখলে বুঝতে পারবে যে তার নামে এক্স যেটা নামে নিয়ে কাজটা শুরু করছে। ডেভেলপার যখন ফিক্স করবে তখন স্ট্যাটাসটা কি দেবে, ইন প্রোগ্রেস থেকে ফিক্সড। তখন আবার সে কি করবে, কিউ ইঞ্জিনিয়ারের কাছে আবার পাঠাবে। কিউ ইঞ্জিনিয়ারকে পাঠালে কি করবে, ফিক্সিং ইন প্রোগ্রেস থেকে ফিক্সড, এরপর হচ্ছে কি রিটেস্টিং ইন রিটেস্ট পেন্ডিং। রিটেস্ট মানে কি, ডেভেলপারের কাছে আমি যখন বাগটা পাঠাইছি, ডেভেলপার সেই বাগটা সেই জায়গাতে গিয়েই সেই পাথ ফলো করে বাগটা ফিক্স করছে, ফিক্স করে আমাকে আবার পাঠাইছে। তার মানে কি, আমি আবার ওই সেম জায়গাতে গিয়ে সেম ওয়েতে গিয়ে বাগটা ফিক্স হয়েছে কিনা সেটা আমি চেক করে দেব। তো সেটা আমি যে চেক করে দেখলাম ওই বাগটা ফিক্স হয়ে গেছে, আগের প্রবলেমটা এখন আর নাই, ঠিক হয়ে গেছে। তার মানে কি, ডেভেলপার বাগটা ফিক্স করে দিল সেম জায়গাতে সেম ওয়েতেই, সেম বাগটা গিয়ে আমি রিচেক করে দেখলাম, সেটা হচ্ছে কি রিটেস্টিং। রিটেস্টিংটা কি সবাই কি ক্লিয়ার? ইন্টারভিউতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রিটেস্টিং কি সবাই কি ক্লিয়ার? আমাকে রেসপন্স করেন প্লিজ। জি ভাইয়া ক্লিয়ার। যদি বলা হয় যে এক লাইনে বলতে, তখন সেটা বলতে পারবো নাকি এভাবে এক্সপ্লেন করে বলতে হবে? সিম্পলি এভাবে আপনি বলে দেবেন, প্র্যাকটিক্যালি, বইয়ের ভাষায় না। যে ভাইয়া, যে একটা বাগস আমি ডেভেলপারকে রিপোর্ট করলাম, ডেভেলপার সেই বাগটা ফিক্স করে দিল, ভ্যালিড বাগটা ডেভেলপার ফিক্স করে দিল। ফিক্স করে দেওয়ার পরে আমি ওই বাগটা আবার রিচেক করলাম, যে জায়গা থেকে আমি বাগটা আমি রিপোর্ট করছি ওই সেম জায়গাতে গিয়ে বাগটা আমি সেম পাতে গিয়ে আমি বাগটা আমি রিচেক করলাম, রিচেক করে দেখলাম যে বাগটা ফিক্স হয়েছে, বাগটা আমি ক্লোজ করে দিলাম। এই যে ডেভেলপার যে বাগটা ফিক্স করে দিল, সেই বাগটা আমি সেম জায়গা থেকে আবার আমি রিচেক করলাম, সেটাকে আমরা বলতেছি রিটেস্টিং। সিম্পল। এটাকে আপনি যত সুন্দরভাবে আপনি বোঝাতে পারেন। বোঝাতে পারছি আমি? জি। বাকিরা ওকে? এরপর হচ্ছে কি, হ্যাঁ, এরপর ডেভেলপার বাগটা ফিক্স করে দিল। বাগটা ফিক্স করে দেওয়ার পর আরেকটা বলতেছি আমি, ডেভেলপার বাগটা ফিক্স করে দিল। বাগটা ফিক্স করে দেওয়ার পর আপনি রিচেক করলেন, রিটেস্টিং করলেন। রিটেস্টিং করার পরে দেখলেন যে বাগটা এখনো ফিক্স হয়নি। সো বাগটা ফিক্স হয়নি, রাইট? বাগটা ফিক্স হয়নি। সো তখন আপনি কি করবেন, বাগটা আবার ডেভেলপার কাছে অ্যাসাইন করে দিবেন না, যে ভাই বাগটা ফিক্স হয়নি, কমেন্ট দিয়ে দিবেন, কমেন্ট দিয়ে অ্যাসাইন করে দিবেন, রাইট? তাই তো? জি ভাইয়া। রাইট। এই যে ডেভেলপারের কাছে বাগটা আবার ওপেন স্ট্যাটাসে দিয়ে দিবেন বা রিওপেনে দিয়ে দিবেন, তখন হচ্ছে আপনার বাগটা ডেভেলপার চেক করবে, রিচেক করবে, রিচেক করে আবার দেখবে যে হ্যাঁ আবার বাগটা ফিক্স হয়েছে। বাগটা সে কি করবে, ফিক্স করবে, ফিক্স করে আবার আপনাকে দিবে। এই যে ডেভেলপার একবার ফিক্স করে আপনাকে দিল, দেওয়ার পর আপনি আবার যেটা তাকে আবার আপনি কি হয় ওপেন স্ট্যাটাস যদি থাকে ওপেন স্ট্যাটাস ওপেন করে দিবেন, যদি রিওপেন স্ট্যাটাস থাকে সে রিওপেন স্ট্যাটাস আবার দিয়ে দিবেন ডেভেলপমেন্টকে। রিওপেন্ড বাগটা কখন রিওপেন হয়, ক্লিয়ার সবাই? যদি স্ট্যাটাস থাকে রিওপেন দিয়ে দিবেন। ইন্টারভিউতে কোশ্চেন করবে যে রিওপেন মানে কি বলুন তো একটু, বা রিওপেন দ্বারা আমরা কি বুঝি। ভাইভাবে বলতে পারে যে একটা বাগ আপনি ডেভেলপার কাছে ফিক্স করছেন, ডেভেলপার ফিক্স করে দিছে, সো আপনি তখন আবার হচ্ছে বাগটাকে কি করছেন, চেক করে দেখলেন বাগটা ফিক্স হয়, আপনি ডেভেলপার কাছে আবার পাঠালেন। এটাকে কি ধরনের টেস্টিং করেন, কি মানে এটাকে আপনি কিভাবে মেনটেন করবেন, এটাকে কি স্ট্যাটাস বলে বলেন তো? তখন বলবেন রিওপেন করবো আমি। তখন আপনি কি করবেন বলেন তো? তখন আপনি বলবেন যে ভাই আমি বাগটাকে তখন আপনি বলবেন যে ভাই বাগটাকে আমি রিওপেন করে ডেভেলপার কাছে আবার পাঠিয়ে দিব। বুঝতে পারছি সবাইকে? জি ভাইয়া। রাইট। এগুলো হচ্ছে পুরো একটা বাগ লাইফ সাইকেল। আবার ধরেন আপনার বাগটা ডেভেলপার কাছে পাঠাইছেন কিন্তু বাগ না, ডেভেলপার কি নোটে বাগ দিয়ে দিবে, সিম্পল। আবার বাগটা আপনি ডেভেলপার কাছ থেকে আপনি নিছেন, নিয়ে আপনার কাছে পাঠাইছে, আপনি সেই বাগটা কি করছেন,
আপনার নামে কিন্তু নিতে হবে। রিটেস্টিং ইন প্রগ্রেস স্ট্যাটাস যদি থাকে বা কিউ ইন প্রগ্রেস স্ট্যাটাস থাকতে পারে, ওই স্ট্যাটাসটা চেঞ্জ করে আপনার নামে অ্যাসাইন করে নিয়ে আপনি চেক করবেন। তার মানে যে কেউ থেকে বুঝবে যে এটা কিউ ইঞ্জিনিয়ার কাছে আছে, স্ট্যাটাস কিউ ইন প্রগ্রেস বা ফিক্সিং ইন প্রগ্রেস যেটা থাকুক না কেন, রিটেস্টিং ইন প্রগ্রেস, তখন যে কেউ ইজিলি বুঝতে পারবে এটা কিউ ইন কিউ চেক করতেছে। যখন এটা ফিক্স হয়ে গেছে আপনি দেখবেন, তখন হচ্ছে স্ট্যাটাস কি দিবেন, ক্লোজ দিয়ে দিবেন। ক্লোজ স্ট্যাটাস দেখলে কি যে কেউ বুঝবে যে সে বাগটা ক্লোজ হয়ে গেছে, সুন্দর করে একটা কমেন্ট দিবেন যে আমি এই স্ট্যাটাস এই বাগটা আমি রিচেক করছি, বাগটা ক্লোজ হয়ে গেছে, বাগটা এখন আমি এটা ফিক্স হয়ে গেছে। সিম্পল। ক্লিয়ার সবাই? আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এভাবে প্রত্যেকটা স্ট্যাটাসের একটা একটা মিনিং আছে, যেখানে সুন্দরভাবে সবকিছু মানে দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। আর একটা জিনিস এই জায়গাতে আছে হচ্ছে বাগ সিভিয়ারিটি প্রায়োরিটি। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে একটা জিনিস বোঝাই দিই, আমার আগের রেকর্ডিং ও সুন্দরভাবে ডিটেলস সব দেওয়া আছে, আপনি একটু দেখে নিন। বাগ সিভিয়ারিটি, বাগ সিভিয়ারিটি হচ্ছে কি, আমি একটা বাগ পাইছি, বাগটা আসলে সিস্টেমে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে, ইন্ডিকেটস দ্যাট হাউ সিরিয়াস দ্য বাগ ইজ। ফোকাস করি কিসের উপরে, বাগটা আসলে সিস্টেমে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে। ইম্প্যাক্ট ফেলতেছে মানে কি বোঝাচ্ছে, সিস্টেম আসলে বাগটা কতটুকু ক্ষতি করতেছে, সেটার উপরে বেস করে আমি বাগটা ফিক্স হয়েছে কিনা সেটা আমি চেক করব। ঠিক আছে? ওকে, ওকে, মানে বাগটা সিস্টেমে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে সেটার উপর আসলে নির্ভর করতেছে। সেটাকে আমরা বলছি কি বাগ সিভিয়ারিটি। যেমন আমরা যদি অ্যাপ্লিকেশনে লগ ইন করবো, ভ্যালিড ইউজার নেম ফেসবুকে, যেমন ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড আমরা লগ ইন করতে পারতেছি না, এরর দিচ্ছে, এটা সিস্টেমে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে বলুন তো আমাকে একটু। ভাইয়া কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? ফেসবুকে লগ ইন করতে পারতেছে না ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে, কেউ করতে পারতেছে না, এটা সিস্টেম আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, কম না বেশি? অনেক হিউজ, অনেক বেশি। ক্ষতির কারণ হচ্ছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, রিপুটেশন নষ্ট হচ্ছে, তাই না? তাহলে এটা কত তাড়াতাড়ি আসলে ফিক্স করা দরকার, এখনই নাকি একটু পরে? এই যে আমরা কত কুইকলি ফিক্স করতে হবে, এটা একটু পরে করলে হবে নাকি এখনই করা দরকার, নাকি দুদিন পরে করলে কোনো প্রবলেম নাই? সেটা হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটির উপর বেস করে আমরা বাগটা ফিক্স করে ডেভেলপ করবো। তার সিভিয়ারিটি কতটুকু সেটার উপর বেস করে বাগ আসলে কত কুইকলি আমাকে ফিক্স করতে হবে সেটা প্রায়োরিটিটা সেট করা হয়। প্রায়োরিটি যদি আপনি হাই দেন তাহলে আপনার তার হাই প্রায়োরিটি হিসেবে নেয়। 10টা বাগ দিচ্ছেন আপনার ডেভেলপারকে, কোনোটা হচ্ছে লো প্রায়োরিটি, কোনোটা হাই প্রায়োরিটি, কোনোটা মিডিয়াম প্রায়োরিটি। হাই প্রায়োরিটি যেটা সেটা কিন্তু আগে নেবে, কারণ কি এটা মেজর, এটা মেইন বেশি প্রবলেম, তাই না? সিভিয়ারিটির উপর বেস করে তো আমরা প্রায়োরিটি সেট করতেছি, এই প্রায়োরিটির উপর বেস করে ডেভেলপার কি বাগ ফিক্সিং করে। 5টা আপনি দিচ্ছেন হচ্ছে হাই প্রায়োরিটি, 3টে দিচ্ছেন লো প্রায়োরিটি, 2টে দিচ্ছেন হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি। কোনগুলো আগে ফিক্স করবে সে? হাই প্রায়োরিটি গুলো আগে ফিক্স করবে, তারপর মিডিয়াম গুলো, তারপর লো গুলো। বুঝতে পারছি আমি সবাইকে? ক্লিয়ার? আমার এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো আপনি একটু দেখে নিন। হ্যাঁ, এই এক্সাম্পল গুলো একটু দেখে নিন, সুন্দরভাবে দেওয়া আছে। আর হচ্ছে বাগ রিপোর্টিং যেটা আমি আজকে দিব, টাইটেল দিবেন হচ্ছে, আমি লাস্ট দিন আমরা যেটা ডিসকাশন করছিলাম যে আমরা লগ ইন করতে গিয়ে হচ্ছে ইরর দিচ্ছে। হ্যাঁ, যেমন কি প্রবলেমটা কি সেটা দিব, যে কি প্রবলেম, আনএবল টু রেজিস্ট্রেশন বা আনএবল টু সার্চ প্রোডাক্ট ডিউ টু ইন্টারনাল সার্ভার এরর। কি করতে যাচ্ছি আমরা, কি করতেছি, কি প্রবলেমটা পাইছি, কি কারণে প্রবলেমটা পাইছি, মানে প্রবলেমটা কি আসলে। হ্যাঁ, যে আসলে আমরা কি প্রবলেমটা পাইছি। ঠিক আছে, দেখেন এখানে আনএবল টু রেজিস্ট্রেশন, রিজনটা দিবেন আপনি, রিজনটা দিবেন আপনি, কি কারণে রিজনটা হয়েছে এই জিনিসটা মেনশন করে দিয়ে দিবেন যে ভাই আমি সিস্টেমে লগ ইন করতে পারতেছি না এই কারণে। সিম্পল। আর এখানে আপনি কি দিবেন, ইউআই নেমটা দিয়ে দিবেন আপনি, যাতে ইজিলি একজন বুঝতে পারে যে এই ইউআই তে প্রবলেমটা। আপনার যদি ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন থাকে ডেসক্রিপশন দিবেন, স্টেপ টু রিপ্রোডিউস,
ওই যে আপনি যেভাবে হচ্ছে যে বাঘটা যে জায়গায় পাইছেন ওই জায়গা থেকে আপনি পুরো পাতটা প্রথম থেকে একদম ওই পর্যন্ত পুরো পাতটা আপনি দিবেন, যেভাবে আমরা স্টেপ লিখছি, যাতে একজন ডেভেলপার ইজিলি বুঝতে পারে যে কোন জায়গায় গিয়ে আসলে সে বাঘটা খুঁজে বের করবে, আপনাকে এই পাতটা ধরে সে গিয়ে বাঘটা খুঁজে বের করবে। এই কারণে পাতটা দেওয়া। এক্সপেক্টেড রেজাল্ট, আপনি কি চাচ্ছেন যে ভাই সিস্টেমে লগ ইন করতে অ্যালাউ করবে, তাই না? ইন্টারনাল সার্ভারের পরিবর্তে লগ ইন করার জন্য অ্যালাউ করবে, বা একটা প্রোডাক্ট সার্চ করার জন্য সে অ্যালাউ করবে। এটা আমি এক্সপেক্ট করতেছি, এটা এক্সপেক্টেড রেজাল্টটা লিখে দিবেন। অ্যাকচুয়াল রেজাল্ট দেখে আপনি ইন্টারনাল সার্ভারের পাচ্ছেন, এটা এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, এটা আপনি অ্যাকচুয়াল রেজাল্টে লিখে দিবেন। আমরা টেস্ট কেসে যে প্যারামিটার গুলো ফলো করছি এখানে, অ্যাটাচমেন্ট, আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিলেন ইরোডটা, দেখে ডেভেলপার ইজিলি বুঝতে পারবে হ্যাঁ এটা ইরোড একটা স্ক্রিনশট, কোন জায়গায় স্ক্রিনশটটা পাইছে। সিভিয়ারিটি প্রায়োরিটি আপনি মেনশন করে দিবেন, সিভিয়ারিটি ব্লকার, মেজর, মাইনর, বা প্রায়োরিটি হাই, মিডিয়াম, লো, এগুলো আপনি মেনশন করে দিবেন। এরপর হচ্ছে আপনার স্ট্যাটাস। এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এখানে আমি দেখাই আপনাদের, এই যে দেখছেন, এই যে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। একটা টাইটেল দিলেন, বাগ টাইটেল, এনভায়রনমেন্ট দিলেন, আপনি স্টেপ প্রোডিউস দিলেন, বাগটা কোন জায়গায় গিয়ে আসলে পাবে সে, এক্সপেক্টেড রেজাল্ট দিলেন, অ্যাকচুয়াল রেজাল্ট দিলেন, সিভিয়ারিটি, প্রায়োরিটি দিলেন, অ্যাটাচমেন্ট দিয়ে দিলেন। আপনি যে জায়গায় আপনি এররটা পাইছেন ওই জায়গায় গিয়ে আপনি একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিলেন আপনি আপনার মতো করে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার নরমালি একটা বাগ রিপোর্টিং। জাস্ট একটা ফরম্যাট আমি আপনাদেরকে এখানে দিয়ে রাখছি চ্যাটজিপিটি থেকে নিয়ে, আমার মতো করে আমি কালেকশন করে এখানে দিয়ে রাখছি, সেটা স্যাম্পল ফরম্যাট, হ্যাঁ, আর কিছু না, ঠিক আছে? ফরম্যাট, হ্যাঁ, এই ঠিক আছে, আমি বুঝাতে পারছি সবাইকে। আমি একটা টেস্ট কেস টাইটেল দিব, টেস্ট কেস লিখতে দিব আমি, আর হচ্ছে আপনাদেরকে বাগ রিপোর্টিং করতে দিব। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে না এখানে টিসিটি পাঠশালার ইয়েতে গিয়ে আপনারা বাগ রিপোর্ট করতে পারেন, সেটাও করতে পারেন আপনারা, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, আচ্ছা, আপনারা এখানে এটা দিয়েও আপনারা ই করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন এই যে এই ইসের মাধ্যমে আপনারা করতে পারেন জিনিসটা। হ্যাঁ, যে এই ইউআইতে আপনি কি কি বাগ পাইছেন সেগুলো আপনি ফাইন্ড আউট করে আপনার মতো করে আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো আপনারা প্রয়োজন এটাও চেক দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এখানে যদি কোনো বাগ পান, বা আপনারা যদি এই ইউআইটা আপনার চেক দিয়ে দেখতে পারেন, সমস্যা নেই, বা আপনার লগ ইন পেজও চেক দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, লগ ইন পেজও আপনারা চেক দিয়ে দেখতে পারেন। মোট কথা হচ্ছে ভাই বাগ ফাইন্ড আউট করা, বা যদি থ্রু আউট দা টিসিটি পাঠশালার ওয়েবসাইটে যদি আপনারা কোনো বাগ খুঁজে বের করতে পারেন, সেগুলো আপনারা 2-3টা বাগ আপনারা রিপোর্ট করলেন, টেস্ট কেস হলে একটা বাগ রিপোর্ট করলেন। সো আপনি ধরেন এই যে কোর্স ডিটেল পেজে আপনি হচ্ছে চেক দিয়ে আপনি করতে পারেন, বাগ খুঁজে বের করতে পারেন। আমি বুঝতে পারছি আপনাদেরকে। সো এটা এই পেজটাও আপনারা ফলো করতে পারেন, যে হ্যাঁ এই কোর্স ডিটেল পেজে, লগ ইন পেজে আপনি চেক দিয়ে বাগ ফাইন্ড আউট করবেন, আপনি টেস্ট কেস লিখবেন। সো আপনি করতে পারেন, ইটস আপ টু ইউ অল। সো আমি আপনাদেরকে এই অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিব। সো আপনারা বাগ ফাইন্ড আউট করার হচ্ছে মেইন টার্গেট, আপনারা বাগ ফাইন্ড আউট করতে পারতেছেন, বাগ রিপোর্ট করতে পারতেছেন কিনা, আর আপনারা টেস্ট কেস লিখতে পারতেছেন কিনা। আমি লগ ইনের উপরে, লগ ইন, এই যে লগ ইনের ইউআইটার উপর হচ্ছে আমি আপনাদেরকে টেস্ট কেসের জন্য ইতে দিব। হ্যাঁ, আর হচ্ছে আপনার এই ইউআইটার জন্য হচ্ছে আমি বাগ ফাইন্ড আউট করতে বলবো আপনাদেরকে, আপনারা এখান থেকে বাগ ফাইন্ড আউট করেন। এখানে বাগ আছে কিছু, হ্যাঁ কিছু বাগ আছে, সেটা ইউআই বাগ হোক, ফাংশনাল বাগ হোক, যেটা হোক না কেন বাগ আছে, এটা আপনারা এখান থেকে বাগ ফাইন্ড আউট করবেন। আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, টেস্ট কেস লিখবেন আপনারা, আর হচ্ছে বাগ ফাইন্ড আউট করে বাগ রিপোর্টিং করবেন। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমি আপনাদের জাস্ট আরেকটা জিনিস দেখাবো, জিরার এটা দেখাবো একটু জাস্ট। কার কোনো কোশ্চেন আছে? আমি 1 মিনিট সময় নেব সর্বোচ্চ। না ভাইয়া আমাদের কি একটু বাকিরা? ডেমো দিয়ে দিন একটু কাইন্ডলি। কোনটা? মানে যেগুলো আমরা অ্যাসাইনমেন্ট করব, ডকুমেন্ট সাবমিট করব না, তো ওগুলা ডেমো দিয়ে দিবেন। হ্যাঁ দিব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার এখানে আমি ইয়ে থেকে দাঁড়ান, আমি একটু এই যে এখান থেকেই আপাতত এই জায়গাটাতে আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট নামের একটা ফোল্ডার দিব। আমি আপাতত টিমের সাথে এখনো বসতে পারিনি। হ্যাঁ, আমি টিমের সাথে এখনো বসতে পারি নাই। আমরা ওয়েবসাইটে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো সবকিছু মেনটেন করবো, আমার একটু বসতে হবে, আমি এখনো বসতে সুযোগ পাইনি।
এই যে এখানে আমি কন্টেন্টের ভিতরে আমি এখানে অ্যাসাইনমেন্ট নামের একটা ফোল্ডার রাখবো, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো আমি এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে এই যে এই জায়গায় আমি দিয়ে দিব আমি আপনাদেরকে, এই যে এই জায়গাতে অলরেডি দেওয়া আছে, এই জায়গাতে এই অ্যাসাইনমেন্ট গুলো আমি একটু কালেকশন করে দিয়ে রাখবো আপনাদেরকে। এই যে এখানে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে অলরেডি, এটা আমি জাস্ট আপনাদেরকে আমি কালেকশন করে দিয়ে দিব। ঠিক আছে, এখানে রেডি আছে অলরেডি সব। হ্যাঁ, এটাই আমি আপনাকে লিঙ্কটা এটা সব আমি দিয়ে দেবো আপনাদেরকে, যে এই ট্যাবে এই অ্যাসাইনমেন্ট গুলো আছে। এই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা যেটা করবেন আপাতত হচ্ছে আপনারা এই যে এই জায়গাতে আমি এখানে অ্যাসাইনমেন্টের কোন ক্লাসের অ্যাসাইনমেন্ট ওটার সাথে সামঞ্জস্য রেখে এখানে ফোল্ডার ক্রিয়েট করে দেবো। আপনারা জাস্ট আপনাদের এখানে ডাম্প করেন, আপনারা এখানে ডাম্প করেন, তারপরে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন। আমি নেক্সট ক্লাসে আগেই আপনাদের সাথে 5 মিনিট বা 10 মিনিট সময় নিয়ে অ্যাসাইনমেন্ট গুলো আমি আগে একটু দেখবো, সময় বের করে দেখবো, দেখে দেন হচ্ছে আপনাদেরকে আমি সামনে আমি দেখে দেন আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট গুলো রিভিউ করে দিব। ঠিক আছে, অথবা 2-3টা অ্যাসাইনমেন্ট আমি পিক করব, পিক করে আমি আপনাদেরকে রিভিউ করে দিব, আর বাকিগুলো পরে দেখবো আমি। ঠিক আছে, এটা গেল এই সাথে। হ্যাঁ,